বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় বন্ধুরা, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তাই না? শুভ সন্ধ্যা নাকি? নামাজ কালাম পড়ছেন সবাই? আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের নবম অধ্যায় বেআইনি সমাবেশ থেকে সামনের দিকে আলোচনা করব। অনেকে ভাবতিছে অনেকে ভাবতেছে যে আমি মনে হয় পরে জয়েন করে সব মানে পড়ানো হয়ে গেছে। না, এই কার্যবিধি দেখবেন পরীক্ষার আগ পর্যন্ত 10 বার পড়ানো হইবে না, সমস্যা নাই, ঠিক আছে? তো আমরা আগে একটু রিভিশন দেই কি কি পড়ছিলাম। সবাই চোখ বন্ধ খালি শোনেন, শুনলে সূচিগত রিভিশন হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফৌজদারি কার্যবিধি 4-এর কতে অ্যাডভোকেট, কয়ের অ্যাটর্নি জেনারেল, খতে জামিনযোগ্য জামিনের অযোগ্য, গতে অভিযোগ, জতে নালিশ, টতে অনুসন্ধান, ঠতে তদন্ত, সতে আমলযোগ্য অপরাধ, ঢাকার ডতে আমলের যোগ্য অপরাধ, তারপর হচ্ছে আপনার নতে হচ্ছে অপরাধ, ততে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধতে হচ্ছে থানা। আর সা- ছয় ধারা আছে বাংলাদেশে 2 শ্রেণীর আদালত থাকবে, 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে, 4 শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে। ঠিক আছে? 10-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11তে জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট, 12তে স্পেশাল ম্যাজিস্ট্রেট, 42-এ জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশকে সহায়তা করবে, 45-এ গ্রামে চেয়ারম্যান মেম্বার চৌকিদার দফাদার যারা আছে পুলিশকে অপরাধ ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেবে। আর 46-এ গ্রেপ্তার, 47-এ অনুমতি নিয়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার, 48-এ অনুমতি না দিলে দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে গ্রেপ্তার। আর 85 দরজা ভাঙ্গি আপনি বেরিয়ে আসতে পারবেন। 51-তে সরি 85 হচ্ছে মানে অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। 51-তে আটক ব্যক্তির দেহ তল্লাশি, 52-তে মহিলার দেহ তল্লাশি, 53-তে আপত্তিকর অস্ত্র পাওয়া গেলে তখনকার কার্যপদ্ধতি। 54 ধারা আছে পুলিশ অফিসার কর্তৃক 9টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 55-তে থানার অফিসার ইনচার্জ 3টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 56-তে অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তার, 57-তে আমলের অযোগ্য অপরাধীকে পুলিশ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার। আর 58-তে আছে এখতিয়ারের বাহিরে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 59 ধারায় আছে জনসাধারণ কর্তৃক 2 শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। জনসাধারণের পুলিশের কাছে সোপর্দ করবে, পুলিশ 54 ধারায় গ্রেপ্তার করে সিআরপিসি 57 ধারায় ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে এরপরে আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনে 60 ধারায় গ্রেপ্তার সম্পর্কে অবগত করতে হবে। 61-তে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। 62-তে গ্রেপ্তার সম্পর্কে জেলা হলে জেলা ম্যাজিস্ট্রেট, মেট্রো হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে অবগত করতে হবে। আর 63 ধারা আছে জামিন। 64 ধারায় ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে। 65 ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে কোনো ব্যক্তি অপরাধ করলে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারবে এবং গ্রেপ্তারি লিখিত পরোয়ানা ইস্যু করতে পারবে। ঠিক আছে? এরপরে সরাসরি তুলে দেওয়া ফৌজদারি কার্যবিধি আইনের 66 ধারায় বলতেছে পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন করলে আপনার পুনরায় আছে তাকে গ্রেপ্তার করা যাবে। আর 67 ধারায় বলতেছে 66 ধারা গ্রেপ্তার করার ক্ষেত্রে পুনরায় ফৌজদারি কার্যবিধি আইনের এই যে 47, 48, 49 ধারার পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। গ্রেপ্তার রিলেটেড আমরা কিছু দণ্ডবিধির ধারাও রিভিশন দিয়ে ফেলাই সাথে। যেমন গ্রেপ্তার করার পরে টাকা খাইয়ে যদি আসামি ছাড়ি দেন, 213-তে আপনি অপরাধী। যে টাকা দেবে সে 214-তে অপরাধী। অন্যায় ভাবে কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করেন 220-এ অপরাধী। আর যদি আসামি চোখের সামনে যদি ঘুরে বেড়াচ্ছে আপনি ধরতেছেন না, আসামিকে ছাড় দিচ্ছেন, 221-এ আপনি অপরাধী। দণ্ডপ্রাপ্ত বা পরোয়ানাভুক্ত আসামিকে যদি আপনি না ধরেন, সামনে দিয়ে ঘুরে বেড়ায়, 222-এ আপনি অপরাধী। আর গ্রেপ্তার করছেন ভালো কথা, আপনার দায়িত্ব কর্তব্য হলে আসামি পলাইছে, আপনি 223-এ অপরাধী। গ্রেপ্তার করার সময় আসামি পলায়নে গ্রেপ্তারে বাধা দিয়েছে বা পলায়নের চেষ্টা করছে বা পলায়ন করছে, আসামি 224-এ অপরাধী। আর গ্রেপ্তার করার সময় আসামি বাধা দেয়নি ভালো কথা, কিন্তু বাধা দিয়েছে আছে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারা এই কাম করলে তারা আছে 225-এ তারা অপরাধী। ঠিক আছে কিনা? আর স্বামী স্ত্রী যদি এরকম কোনো কাজ করে, স্ত্রীর কোনো অপরাধ এখানে হবে না। এই সাউন্ড কম, সাউন্ড কি কম নাকি? ঠিক আছে ভাই? সাউন্ডে কোনো সমস্যা? কি সমস্যা সাউন্ড কম বলে? সাউন্ডে কি সমস্যা ভাই? আমি তো সাউন্ড কোথাও বুঝছি, সাউন্ডে কি? ঠিকই তো সাউন্ড। সাউন্ড তাহলে দেখেন আপনার নেটওয়ার্কে মনে হয় সমস্যা। আচ্ছা। তো এই হলো গ্রেপ্তার রিলেটেড দণ্ডবিধিগুলো মনে রাখবে। এরপরে 68-তে হচ্ছে সমন, 69-এ সমন জারির বিধান, 70-এ হচ্ছে বাড়ির স্বাভাবিক ব্যক্তির উপর সমনের কপি পৌঁছে দিয়ে সমন জারি। আর 73 ধারায় 73 ধারায় 72 ধারায় আছে এখতিয়ারের বাইরে সমন জারি। 72 ধারায় সরকারি কর্মচারীর উপর সমন জারি। 73-এ এখতিয়ারের বাইরে সমন জারি। 74 ধারায় আছে আপনার সমন জারি চূড়ান্ত প্রমাণ। 75 থেকে 86 ধারা আলোচনা করছে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা রিলেটেড বিষয়, গ্রেপ্তারি পরোয়ানা। ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে যে এবছর গ্রেপ্তারি পরোয়ানা এবং হচ্ছে তল্লাশি এবং তদন্ত, এই 3টা চ্যাপ্টার ভালো করে যারা পড়বে তাদের প্রশ্ন কমন থাকবে। প্রতি বছর এরকম বলি, কমন আসে না? এই বছরও আসবে না ইনশাআল্লাহ। তো আমার নিজের পরীক্ষা দেখবেন এই বছরে এই 3টে অংশ থেকেই প্রশ্ন আসবে পরীক্ষা। কি বলছি?
গ্রেপ্তারি পরোয়ানা, তল্লাশি পরোয়ানা এবং তদন্ত রিলেটেড, এই তিনটা অংশ ভালো করে পড়লে প্রশ্ন, সিআরপিসির প্রশ্নের ভিতরে থাকবে। আচ্ছা, 75-এ গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে? 76-এ জামিনযোগ্য পরোয়ানা, 77-এ আছে একাধিক একাধিক অফিসার তামিল করতে পারবে, 78-এ জমির মালিক তামিল করতে পারবে, 79-তে অধস্তন অফিসার দ্বারা তামিল করা যাবে, 80 ধারা আছে গ্রেপ্তারি পরোয়ানা সারমর্ম জানাতে হবে, 81-তে অনতিবিলম্বে হাজির করতে হবে, 82 ধারায় আপনাকে বলতেছে হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারবেন, 83-তে এখতিয়ারের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার কাছে পাঠাইতে হবে, 84-তে এখতিয়ারের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ অফিসার কিভাবে তামিল করবে, 85-তে কুড়ি বাইরের ভিতর বাইরে হলে কার্যক্রম কি, আর 86 ধারায় আপনাকে বলতেছে যে আপনার 20 মাইলের বাইরে হলে আদালতে আসামিকে হাজির করলে আদালতের কার্যক্রম কি, ঠিক আছে। 87-তে হুলিয়া, 88-তে কোরক, 89-তে কোরক্ষিত সম্পত্তি প্রত্যার্পণের বিধান, 90-তে সমনের অতিরিক্ত পরোয়ানা জারি, 94-তে দলিল দাখিল করার জন্য পুলিশের ওসি এবং হচ্ছে আদালত কি দিতে পারে, আপনার ওই যে মানে লিখিত সমন ইস্যু করতে পারে। আর 95, 96 তল্লাশি পরোয়ানা বা তল্লাশি কি, আর 97 ধারা তল্লাশি পরোয়ানা আদালত নিয়ন্ত্রণ করবে, 98 ধারায় চোরাই মাল, জাল দলিল, নকল সিল ইত্যাদি উদ্ধার করার জন্য বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। 99-তে বলতেছি এখতিয়ারের বাইরে তল্লাশি করে প্রাপ্ত মালামালের বিলি ব্যবস্থা কি। আর 100 ধারা 99-এর কতে বলতেছে অবৈধ প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করা হলে তখনকার তল্লাশির কার্যপদ্ধতি কি। আর 100 ধারা আছে অবৈধ বা বেআইনিভাবে কোনো ব্যক্তিকে আটক করে রাখলে সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি কিভাবে তল্লাশি করে আপনি তাকে উদ্ধার করবেন সেই প্রক্রিয়ার কথা বলছে। এখানে আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে অবৈধভাবে কোনো ব্যক্তিকে যদি আটকায় রাখেন, অবৈধ আটক, হ্যাঁ, রংফুল কনফাইনমেন্ট, কি বলছে এই ধরে বলেন, বলছে রংফুল কনফাইনমেন্ট শব্দের অর্থ অবৈধ আটক, এটা দণ্ডবিধির 340 ধারায় সংজ্ঞা দিয়েছে, এটা পরে পড়বো আমরা, এখন বলতেছি আসছি। সেটা হচ্ছে রংফুল কনফাইনমেন্ট 340, যেখানে বলতেছে একদিন মানে একদিন সমান সমান 24 ঘন্টা অন্যায়ভাবে কারো 24 ঘন্টাতে আটকায় রাখেন, যেমন এই যে সিআরপিসির 161 ধারায় কইছে 24 ঘন্টা বেশি আটক রাখা যাবে না। তো অবৈধভাবে যদি কাউরে ধরিয়ে নিয়ে 24 ঘন্টা আটক রাখেন সেই ক্ষেত্রে আপনি 342-এ আপনি অপরাধী, ঠিক আছে। এরপরে আপনাকে ওই যে যদি 3 থেকে 9 দিন, 3 থেকে 9 দিন যদি অন্যায়ভাবে আটক রাখেন সেই ক্ষেত্রে 343। আর 10 থেকে কেয়ামত পর্যন্ত যদি কারো অন্যায়ভাবে বাইন্ধে রাখেন ঘরের ভিতর ঘরের মধ্যেই, সেটা হচ্ছে 344 ধারায় আপনি অপরাধী। এখানে বুঝতে হবে যে শুধু আটকায় রাখলেই যে অবৈধ আটকের হয় এরকম না। আমি যদি মনে করো এই যে আমার ফুফাতো ভাই আছে, নাফিউ নিফু, এরা যদি আমি যদি কই যে তুই গোপীনাথপুর গ্রামে আর আসবি না, এই স্ট্যান্ডে আর আসবি না, এটাও কিন্তু রংফুল একটা মানে আটক, ঠিক আছে কিনা। অর্থাৎ নির্দিষ্ট সীমার বাইরে যাতে যদি নিরস্ত্র করা হয় বা মানে বাধা দেওয়া হয় সেটাও কিন্তু আটক। আমি যদি কই যে এই তুই এই শ্রীপুর থানার মধ্যে আর ঢুকবি না, এই এই রাস্তা ধরে তোর পার হতে না দেখি, এটাও কিন্তু অবৈধ আটক। কথা বুঝতে পারছেন? শুধু অবৈধ আটক মানে এরকম না বাইন্দি ঘরের মধ্যে ঢুকোই থুলাম, ঢুকোই রাখলাম, এটি কিন্তু অবৈধ মানে আটক না। এটাকে আপনাকে যদি বলা হয় যে তুই এই নির্দিষ্ট সীমা অতিক্রম করবি না, এটাও অবৈধ আটক, মনে রাখবেন। এটা যখন ভাষ্য আমরা দণ্ডবিধি পড়বানি তখন আমরা যাবো, এটা তো এখন পড়ার বিষয় না। কোন মন্তব্য গেলাম ভুলে গেছি, কি যেন বললাম, 100 ধারা, তাই না? 100। এবার আছে 102, 3 আছে তল্লাশি সাধারণ নিয়ম। তল্লাশি সাধারণ নিয়ম এখান থেকে 102, 3 ধারা আপনারা ভালো করে পড়বেন, আমি তো অলরেডি পড়াইছি। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আমাদের আসে, সেগুলো হচ্ছে আপনার এই যে তল্লাশি কাকে বলে, তল্লাশি সাধারণ নিয়ম কি, তল্লাশির ক্ষেত্রে করণীয় বর্জনীয়, কিভাবে আপনি আপনার আইনানুগ কার্যক্রমগুলো সম্পাদন করবেন, এই সবগুলো কাজ কিন্তু এই তল্লাশির নিয়মের মধ্যে কিন্তু লেখা আছে। কথা বুঝতে পারছেন? সুতরাং যেমন ব্যক্তি তল্লাশির ক্ষেত্রে করণীয় কি, স্থান তল্লাশির ক্ষেত্রে করণীয় কি, গাড়ি তল্লাশির ক্ষেত্রে করণীয় কি, হ্যাঁ, পার্টি ইনচার্জ হিসেবে এসআই আপনাকে 2জন সঙ্গী ফোর্স সহকারে মনে করেন শ্রীপুর থানার সোনাইকুণ্ডি গ্রামে তল্লাশির কার্যক্রম দিতে ওসির নির্দেশে গেলেন, সেক্ষেত্রে আপনার আইনগত করণীয় কি, এরকম প্রশ্ন আপনার আসবে। সুতরাং এর ভিতরে থেকেই সীমাবদ্ধ হয়ে যায়। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন যে তল্লাশির ক্ষেত্রে পৃথিবীতে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর হচ্ছে সিআরপিসির 102, 3, 165, 66, পিআরবি 280, এর মাঝেই সীমাবদ্ধ। এর বাইরে কোনো ধারা আন্দাজে লেখা যাবে না। আমি বোঝাতে পারছি না? আমি একাই বুঝতেছি? তল্লাশির কথা যখন পরীক্ষায় আসবে এর বাইরে কোনো ধারা আন্দাজে বানাইছে না লেখা যাবে না, এর ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে আপনাকে। আচ্ছা, এরপরে আমরা 106-7 শান্তি রক্ষার মুসলেকা, 108-9-10 সদাচরণী মুসলেকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে। এটা হচ্ছে শান্তি রক্ষা সদাচরণী মুসলেকার পার্থক্য লেখো, এটা আগের ক্লাসে আমরা পড়াইছি। আর আজকে আমরা 127 থেকে সামনের দিকে আমরা যাব, ঠিক আছে। এই অংশটুকু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে পুলিশের চাকরি করি, আমাদের বেআইনি সমাবেশ এই রিলেটেড পরীক্ষায় প্রশ্ন আমাদের সব সময় আসে, সব সময়ের জন্য। এটা গত এই বছর মনে হয় আসেনি, কিন্তু আমাদের জন্য এই বছর অনেক ইম্পর্টেন্ট। বেআইনি সমাবেশ, বেআইনি সমাবেশের ইংরেজি প্রতিশব্দ কি বন্ধুরা? এমসিকিউ, আনলফুল অ্যাসেম্বলি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার আইনগত সভা সমাবেশ করার অধিকার রয়েছে,
এটা সংবিধানে কত অনুচ্ছেদে বলছে? এমসিকিউ 37 অনুচ্ছেদে বলছে। বেআইনি সমাবেশ সদস্য হওয়া কতজন প্রয়োজন? 5 বা ততোধিক ব্যক্তি প্রয়োজন। বেআইনি সমাবেশ কোথায় হতে পারে? যে কোনো স্থানে আপনার বেআইনি সমাবেশ হতে পারে, অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ। মানে উদ্দেশ্য যদি নিম্নরূপ হয়, অর্থাৎ নিম্নরূপ বলতে 5টা এলিমেন্ট বা উপাদান আছে, এই 5টা উপাদান থাকলে সেটাই বেআইনি সমাবেশ। 1 নম্বরে কি বলতেছে? অপরাধমূলক বল প্রয়োগ করে বা বল প্রয়োগের ভান করে সরকারি কর্মচারীকে কি দেখানো? ভয় ভীতি দেখানো। এরপরে বলতেছে অপরাধমূলক বল প্রয়োগ করে বা বল প্রয়োগের ভান করে সরকারি কর্মচারীকে ভীতি মানে আইনানুগ কাজে বাধা প্রদান করা। এবার হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ করা। অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞা তো জানেন, এটা দণ্ডবিধির ওই যে দেখবেন ইসির দ্বারা 441 ধারায় লেখা আছে। এটাকে রংফুল রেস্ট্রেইনড বলা হয়। এ কি কয়, পারেন তো নাকি? রংফুল রেস্ট্রেইনড বলে, এটা দণ্ডবিধির 441 ধারায় বলতেছে। অর্থাৎ কোনো অপরাধ করার জন্য আপনি যদি কোনো ব্যক্তির গৃহে বা আবাসস্থলে বা কোনো জায়গায় বা কোনো ঘরে অবৈধভাবে প্রবেশ করেন, কিসের জন্য? ইন্টেনশন আছে কোনো অপরাধের জন্য, তখন আপনি অপরাধমূলক অনধিকার প্রবেশ করছেন বলে গণ্য হবে। এখানে একটা ভাষ্যতে ব্যাখ্যা বলতেছে যে আপনি ভালো মনে ঢুকেও কিন্তু আপনি আকাম করতে পারেন। মনে করেন আমি আরিফ ভাইয়ের সাথে দেখা করতে গেছি, তার বাড়িতে ভালো মনে দেখা করতে গেছি, ঢুকে মনে করেন যে 5-6 জন গেছি, কথাবার্তার এক পর্যায়ে মনে করেন তারা কিলঘুষি মারছি, এটাও কিন্তু অপরাধমূলক অনধিকার প্রবেশ। আবার মনে করেন যে এই মানে মানে আগের থেকেই মানে গ্যাঞ্জাম করে হই হুল্লোড় করে ঢুকে গেছি, মানে মানে কোনো প্রকার নিয়ম কানুন ছাড়া, মানে অনুমতি না নিয়ে, এটাও কিন্তু, অর্থাৎ ক্রাইমের ইন্টেনশন নিয়ে বা অপরাধের ইন্টেনশন নিয়ে অবৈধভাবে কারো দখলীয় সম্পত্তিতে যখন আপনি প্রবেশ করবেন, তখন আদান দিচ্ছে তারা। এখানে এই যে বেআইনি সমাবেশ, তাহলে বেআইনি সমাবেশের উপাদান কয়টি? 5টি। তাহলে 1 নম্বর আছে সরকারি কর্মচারীকে ভয়ভীতি দেখানো, 2 নম্বরে সরকারি কর্মচারীর আইনানুগ কাজে বাধা প্রদান করা, 3 নম্বর আছে অপরাধমূলক অনধিকার প্রবেশ করা, আর 4 নম্বর আছে আপনার কোনো ব্যক্তিকে রাস্তার অধিকার, পানির অধিকার, অর্থাৎ আইনগত অধিকার থেকে বঞ্চিত করা। 5 নম্বরে আছে যে ব্যক্তি যে কাজ করতে আইনগত বা বাধ্য তাকে সেই কাজ না করতে দেয়া, অথবা যে কাজ করতে বাধ্য না তাকে সেই কাজ জোর করে করানো। এই 5টা উপাদান যখন কোনো একটা অপরাধের মধ্যে দেখবেন এবং সদস্য সংখ্যা 5 বা ততোধিক হবে, তখন সেই অপরাধটা হচ্ছে বেআইনি সমাবেশ। আর বেআইনি সমাবেশের যেমন আমি কিছু মানে জিনিস বলি, এগুলো শোনেন। যেমন বেআইনি সমাবেশের সদস্য সংখ্যা কতজন? এমসিকিউ 5 জন। মারামারি সদস্য সংখ্যা কয়জন? 2 বা ততোধিক, ঠিক আছে কিনা? এরপরে হচ্ছে আপনার যেমন দস্যুতার সদস্য সংখ্যা কয়জন? 1 থেকে 4 জন। এবং একটা জিনিস মনে রাখবেন, দস্যুতা হচ্ছে এমন একটি অপরাধ যার একটা নির্দিষ্ট লিমিট আছে, অর্থাৎ এই লিমিটের বাইরে গেলে অন্য অপরাধ হয়ে যাবে, কিন্তু 1 থেকে 4 জনের মধ্যে থাকলে সেটা দস্যুতা হবে। আর ডাকাতির সদস্য সংখ্যা কতজন? 5 বা ততোধিক। তারপরে অপরাধমূলক অনধিকার প্রবেশের সদস্য সংখ্যা কতজন? এখানে আছে 1 বা একাধিক হতে পারে। অপরাধমূলক ভীতি প্রদর্শনের সদস্য সংখ্যা কতজন? এটাও 1 বা একাধিক, ঠিক আছে কিনা? এবারে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের সদস্য সংখ্যা কতজন? এটাও 1 বা একাধিক। অপরাধজনক বিশ্বাসভঙ্গের সদস্য সংখ্যা কতজন? এটাও আছে আছে আপনার 1 বা একাধিক হতে পারে। এরপরে নর্মালি আপনার এই যে আর একটা বিষয় আছে, চুরি ডাকাতি দোষ, এগুলো আমরা শিট দেবো, সমস্যা নেই, কিন্তু এগুলো যদি পরীক্ষা এমসিকিউ আসে যে নিচের কোন অপরাধের সদস্য সংখ্যা কতজন, ঠিক আছে? যা হোক গেল। এই বেআইনি সমাবেশ এটা কিন্তু একটা চতুর্মুখী আলোচনা, অর্থাৎ আমাদের পদোন্নতি পরীক্ষা এটা রক্তের সাথে আমাদের মিশে আছে, অর্থাৎ বেআইনি সমাবেশ থেকে সবসময় প্রশ্ন আসে। যেমন সিআরপিসির 127 থেকে 128, 132 ধারা পর্যন্ত বেআইনি সমাবেশ সম্পর্কে আলোচনা করছে। পুলিশ আইনের 30-30 কয়ের 1-2 থেকে এখানে কিন্তু বেআইনি সমাবেশ সম্পর্কে আলোচনা, অবৈধ সম্পর্কে আলোচনা করছে। আর দণ্ডবিধির আপনার এই যে 141 থেকে 151 ধারা পর্যন্ত এই বেআইনি সমাবেশ সম্পর্কে আলোচনা করছে। আবার যদি আপনি পিআরবি খেয়াল করেন, দেখবেন যে পুলিশ রেগুলেশনের 130 থেকে 143 বিধি পর্যন্ত এই বেআইনি সমাবেশ সম্পর্কে কিন্তু আলোচনা করছে। আচ্ছা, বেআইনি সমাবেশের সদস্য মানে আইনগত সমাবেশের জন্য আবেদন করা হলে আবেদনের কয় কপি সংরক্ষণ মানে আবেদন সংরক্ষণ করতে বলেন তো, কয় কপি? থ্যাংক ইউ, এটা আছে 3 কপি, যা পিআরবি 138-এ পাবেন। এই সমাবেশে কোন ধরনের জিনিস ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না বলেন তো? আগ্নেয়াস্ত্র বা মরণনাশক কোন জিনিস ব্যবহারের অনুমতি কিন্তু সমাবেশে দেওয়া যাবে না, জানেন তো এটা? আর এই সমাবেশের এই যে যে কপি, এটা কতদিন পর্যন্ত থানায় সংরক্ষণ করতে হয় বলেন? কে পারে? 3 বছর, হ্যাঁ ধন্যবাদ। এরপরে বলেন যে সভা সমাবেশ সাধারণত অনুমতি কে দেয়? পুলিশ সুপার, এএসপি, ওসি, নাকি সবাই? কে দেয়? পুলিশ সুপার দেয়, ঠিক আছে কিনা? সভা সমাবেশ নেওয়ার জন্য বাধ্য করতে পারে কে? পুলিশ সুপার, এএসপি, নাকি জেলা ম্যাজিস্ট্রেট? এটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বাধ্য করবে। এই ধরনের এমসিকিউ হলো পুলিশের, এটা আমরা পড়াবানি। যাও, তাহলে এখানে একটা জিনিস আজকে মনে করবেন ক্লাস থেকে এটাই আমরা শিখবো ইনশাল্লাহ, যে বেআইনি সমাবেশের প্রশ্ন কিভাবে আসবে
এবং কিভাবে আসলে আমরা কিভাবে অ্যান্সার করার চেষ্টা করবো। আগে হলো প্রশ্ন ধরা শিখতে হবে। যতই আপনি আইন পারেন সূচি মুখস্থ কোনো কাজে আসে না পরীক্ষা হলে, এগুলো আগে প্রশ্ন ধরা শিখতে হবে। নর্মালি আমি 4টে থিম বলবো, এই থিমগুলো আগে মনে রাখেন, পরে ধারায় যাচ্ছি। যখনই পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসবে, সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা কি বা দায়িত্ব কি বা ক্ষমতা কি, কথা ক্লিয়ার কিনা? সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা, ক্ষমতা বা দায়িত্ব, এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পুলিশ আইনের প্রশ্ন, ডাইরেক্ট পুলিশ আইনের প্রশ্ন, অর্থাৎ 30, 30-এর 1 2 3 4, 30-এর কয়ের 1, 30-এর কয়ের 2, এইভাবে। এবং সাথে সংশ্লিষ্ট যে পিআরবি এবং কার্যবিধির সাথে 100টা নোটে লেখা লাগে, ওই অনুযায়ী আপনি লিখবেন। যখন ডাইরেক্ট সরাসরি প্রশ্ন আসবে এরকম যে বেআইনি সমাবেশ কাকে বলে, বা মারাত্মক সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার শাস্তি কি, আপনারা কি জানেন যে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার শাস্তি হচ্ছে 144 ধারা 2 বছরের কারাদণ্ড, তাই না? কিন্তু বেআইনি সমাবেশে যদি আপনি অংশগ্রহণ করেন, পুলিশ আইনেও কিন্তু শাস্তি আছে, জানেন? এটা অনেকেই জানে না। এটা দেখবেন পুলিশ আইনের কত, 30, 31, 32 নাকি 33, কয় কয় ধারায় আছে ভুলে গেছি আমি, দেখি কোন এটা বই কো। কত জানো, 32 ধারায়। 32 ধারায় লেখা আছে যে যদি বেআইনি সমাবেশে অবৈধ জনতা মানে বিবেচিত হয়, তার শাস্তি আছে অনধিক 200 টাকা জরিমানা। 200 না কত, কয় টাকা ভাই, 200, হ্যাঁ, 200 টাকা জরিমানা। এটা কিন্তু অনেকেই খেয়াল করে না। তাহলে দেখেন, বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার শাস্তি আছে নর্মালি 143, আর মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে অংশগ্রহণ করার শাস্তি আছে 144 ধারায় 2 বছর। কিন্তু পুলিশ আইনেও যদি আপনি বেআইনি জনতা বিবেচিত হন, পুলিশ সুপারও ইচ্ছে করলে কিন্তু, বা জেলা ম্যাজিস্ট্রেট ইচ্ছে করলে কিন্তু আপনার ওই যে 32 ধারা মোতাবেক কত টাকা, অনধিক 200 টাকা পর্যন্ত শাস্তির, এগুলো কিন্তু এমসিকিউ আসবে 200 টাকা। তাহলে আমরা কিন্তু ক্লাসে এটাও শিখলাম যে পুলিশ আইনেও কিন্তু অবৈধ জনতার শাস্তি উল্লেখ আছে, অনেকেই জানতো না এটা। যাও, তাহলে এই হলো পুলিশ আইন এবং দণ্ডবিধির প্রশ্ন এরকম আসবে। এখন আপনি প্রশ্ন যদি সিআরপিসি তে অ্যান্সার করতে হবে বেআইনি সমাবেশ, তখন এটা আপনি কিভাবে কিভাবে বুঝবেন? তখন নর্মালি এরকম প্রশ্ন আসবে যে অবৈধ জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে আপনার পুলিশের করণীয় বিষয়গুলো কি কি, বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে পুলিশের দায়িত্ব উল্লেখ করো, বা পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করবে। অথবা এরকম প্রশ্ন দেবে যে পল্টন মোড়ে এএসআই রফিক সঙ্গী কনস্টেবল খকে নিয়ে ডিউটি করতেছে, এমন সময় কতিপয় ব্যক্তি মানে মিছিল মিটিং করতেছে যা অবৈধ, উক্ত সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে দায়িত্বরত এএসআই দায়িত্ব কর্তব্য কি ব্যাখ্যা করো। ঠিক আছে না? এরকম কোশ্চেন যখন আসবে, তখন সিআরপিসির 127 থেকে 131 ধারা পর্যন্ত লিখে আপনাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? এমন কথা হচ্ছে কি, যদি প্রশ্ন আসে এরকম যে এএসআই ঘটনাস্থলে আছে, সে কি ছত্রভঙ্গ করতে পারে কিনা, না, সে ছত্রভঙ্গ করতে পারে না, তবে আপনি হলে পদোন্নতি পরীক্ষা দিচ্ছেন, আপনাকে ওইভাবে পারাতেই হবে। ঠিক আছে কিনা? কিরম লাগবেন, মনে করবেন যে আপনি লিখবেন যে সাধারণত বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ এএসআই দিতে পারে না। যখন একটি সমাবেশ ছত্রভঙ্গ মানে অবৈধ জনতা হবে, সে হচ্ছে আপনার ওসির নির্দেশ মোতাবেক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক সে ছত্রভঙ্গ করবে। এছাড়াও যখন সে থানার দায়িত্বে থাকতে পারে, পিআরবি 207-গ 201 বিধি মোতাবেক একজন এএসআইও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারে। এরপরে লিখবেন, পরবর্তী কাহিনী লিখতে থাকবেন যে মৌখিকভাবে নির্দেশ দেবে, না পারলে লাঠি দ্বারা বল প্রয়োগ করবে, টিয়ার সেল নিক্ষেপ করবে। টিয়ার সেল বলতে সাউন্ড সাউন্ড টিয়ার সেল মানে চোখে যে পানি আনে গ্যাস, কাঁদনি গ্যাস নিক্ষেপ করবে। তারপরে লাঠি চার্জ করবে। তারপরে হচ্ছে প্রয়োজনে মেট্রো এলাকায় হলে আপনার পুলিশ কমিশনার মহোদয় সামরিক সুবিধা তলব করতে পারবে। 130-31 ধারা মোতাবেক সামরিক বাহিনীর অফিসাররা দায়িত্ব কর্তব্য পালন করবে। এই হলো স্টেপ বা পদক্ষেপ, এগুলো আমরা আস্তে আস্তে শিখবেন। বেশি কঠিন হচ্ছে নাকি ভাই, নাকি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, অন্যরা কিভাবে পড়ায় আমি জানি না, অন্য অনেক আমি শুনছি বা দেখছি যে পাই টু পাই ধারা পড়ায়, ধারা পড়াইতে লাভ না, আপনাকে কিভাবে কোশ্চেন আসবে সেভাবে আগে প্রাথমিক ধারণা দিয়ে পরে ধারায় যাবো আমরা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি শিখলাম এমসিকিউ গুলো? বেআইনি সমাবেশের ইংরেজি কি? আনলফুল অ্যাসেম্বলি। বেআইনি সমাবেশ কার্যবিধির কত অধ্যায়? 9ম অধ্যায়। বেআইনি সমাবেশ সদস্য হয় কতজন? 5 বা ততোধিক। বেআইনি সমাবেশ আইনগত সমাবেশ বাংলাদেশের নাগরিক করতে পারে সংবিধানে কত অনুচ্ছেদ অনুযায়ী? বাংলাদেশ সংবিধানের হচ্ছে আপনার 37 অনুচ্ছেদ অনুযায়ী। বেআইনি সমাবেশ কোথায় হতে পারে? বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার হতে পারে। বেআইনি সমাবেশ সদস্য কতজন হতে হবে? 5 বা ততোধিক হতে হবে। বেআইনি সমাবেশ কার্যবিধি আইনে ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারে পুলিশের কোন অফিসার? পুলিশের হচ্ছে ওসি। এটা হচ্ছে ওসির একটা স্পেশাল ক্ষমতা। আপনারা কি জানেন যে সিআরপিসি তে ওসি কে কিছু স্পেশাল ক্ষমতা দেওয়া হয়েছে? যেমন সিআরপিসির এই 127 ধারায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারে, 153 ধারায় অবৈধ বাটখারা এগুলো জব্দ করতে পারে, সিআরপিসির 55 ধারায় ওসি থানা এলাকায় 3 শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, সিআরপিসির 496 ধারা মোতাবেক
মনে করেন যে আপনার জামিনে আসামিকে ছেড়ে দিতে পারে, যদি মনে করে যে লোক ভালো আছে সমস্যা নাই, তারও কিন্তু মুসলেকে এনে ছাড়তে পারে। কথা কি বুঝছেন নি? 97 ধারা মোতাবেক কিন্তু ওসির ক্ষমতা আছে, সেও কিন্তু জামিনের অযোগ্য অপরাধীকেও কিন্তু ছাড়ার ক্ষমতা কিন্তু তাকে দিছে। এই হলো সিআরপিসি তে ওসির ক্ষমতা। এছাড়াও কার্যবিধির 165-66-ও ওসি নিজ থানা এলাকায় তল্লাশি করতে পারে। আবার সিআরপিসির 166 ধারা মোতাবেক অপর থানা এলাকাও বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে। হ্যাঁ, সিআরপিসির 550 ধারা মোতাবেকও কিন্তু ওসি স্পেশালি কিন্তু কোন জিনিস জব্দ বা আটক করার ক্ষমতা ওসি কে দেয়া আছে। বুঝছেন? এ হলো, তাহলে যদি একটা প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ওসির কি কি ক্ষমতা বর্ণিত আছে, তাহলে কি কি লিখবেন আপনারা বলেন তো? আপনাকে লিখতে হবে 55 ধারা, আপনাকে লিখতে হবে এই 127 ধারা, আপনাকে লিখতে হবে 153 ধারা, আপনাকে লিখতে হবে 165 ধারা, আপনাকে লিখতে হবে 166 ধারা, আপনাকে লিখতে হবে পুলিশ আইনের 23 ধারা বা সিআরপিসি 550 দিয়ে দেবেন সাথে। ঠিক আছে কিনা? এই ধারাগুলো আপনার এখান থেকে আসবে। যাও, মূল বিষয়ে আসি। তাহলে এমসিকিউ 127 ধারায় কি বলতেছে? ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের আদেশে জনসমাবেশ ছত্রভঙ্গ হবে। তাহলে এমসিকিউ কার নির্দেশ ছত্রভঙ্গ হবে বন্ধুরা? ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের আদেশে ছত্রভঙ্গ হবে। কোন ম্যাজিস্ট্রেট? এমসিকিউ কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কার নির্দেশ? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কখন ছত্রভঙ্গ হবে? যখন জনসাধারণের শান্তি বিনষ্ট হয় বা এমন কাজ করে যা জনসাধারণের কি বিরূপ বিরূপ প্রভাব সৃষ্টি করে বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তখন তারা কি করবে? এই মানে ছত্রভঙ্গের নির্দেশ দেবে। কতজন ব্যক্তিকে? যদি উক্ত সমাবেশ 5 বা ততোধিক হয়ে থাকে। এরপরে বলতিছে যে ছত্রভঙ্গের নির্দেশ দেওয়ার পরে ছত্রভঙ্গ হয়ে যাই হচ্ছে তাদের দায়িত্ব বা কর্তব্য। এখন আমি বললাম যে ভাই তোমরা ছত্রভঙ্গ হয়ে যাও, তখন ছত্রভঙ্গর নির্দেশ দেওয়ার পরে উপস্থিত জনগণের দায়িত্ব বা কর্তব্য হচ্ছে সিআরপিসি 27 ধারা ছত্রভঙ্গ হয়ে যাওয়া। এখন মনে করো যে ছত্রভঙ্গের নির্দেশ দিল, এই ছত্রভঙ্গ হলো না, তাহলে তাদের অপরাধ কি? কেউ বলতে পারো তাদের অপরাধ কি ভাই? তাদের অপরাধ হচ্ছে যদি সমাবেশটি আইনগত হয়, হ্যাঁ, সেই সমাবেশ যদি ছত্রভঙ্গ না হয়, তাহলে নির্দেশ দেওয়ার পরও তারা যদি সেখানে অবস্থান করে, তাহলে হচ্ছে 145 ধারায় অপরাধ। কোন আইন? দণ্ডবিধির 145 ধারা অপরাধী। আর একটা সমাবেশ আছে যে সমাবেশের কোনো আইনগত বৈধতাই নাই, হুট করে মনে করেন যে ব্যানার টেনে দাঁড়াই গেছি আমরা অমুক নাকি, হ্যাঁ, আপনারা ভাঙচুর করতেছেন, এটা সেটা সেটা করতেছেন, তাহলে আপনাকে ছত্রভঙ্গ পুলিশ কইছে, আপনারা ছত্রভঙ্গ হয়ে যান, চলে যান ভাই, আপনারা গেলেন না, দলে দলে আরো যোগদান করতেছেন, তাহলে আপনি হচ্ছে পেনাল কোডের 151 ধারায় অপরাধী। এগুলো মন থাকবে ভাই। অর্থাৎ কোন আইনগত সমাবেশ যখন অনুমতি নিয়ে পরিচালিত হচ্ছে, কিন্তু হঠাৎ তারা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, সেই সমাবেশ যদি আপনি ছত্রভঙ্গ নির্দেশ দেওয়ার পর ছত্রভঙ্গ না হন, আপনি 145। আর যে সমাবেশের কোনো আইনগত ভিত্তিই নাই, আপনি হুট করে দল টল টোকাই মোকাই গোছায় জড়ো হয়ে গেছেন, পুলিশ কইছে আপনার ছত্রভঙ্গ হয়ে যান, আপনি হলেন না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি 151 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। কথা ক্লিয়ার? নাই কোনো ভেজাল আছে? আমরা একই সাথে দণ্ডবিধি কার্যবিধি মিক্সড করে পড়লে মন থাকবে। তাহলে এই মানে প্রশ্ন কিন্তু মিক্স করে করে আসে, ঠিক আছে? আসে কিনা জানেন না আপনারা? যারা একটু সিনিয়র তারা অনেকে জানে, যারা জুনিয়র তারা বুঝতেছে না যে কেমবালা প্রশ্ন আসবে না। পড়তে থাকেন, পড়তে পড়তে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে পদোন্নতি পরীক্ষায় আমাদের আরেকটা জিনিস এখান থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এই বেআইনি সমাবেশে 127 ধারা মোতাবেক ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারে না কে? কে পারে না বলেন তো? কোন, এই যে বলতেছে পিএসপি অফিসার, ভাষ্যতে লেখা আছে যে পিএসপি অফিসার কিন্তু ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারে না। তাহলে পারে কে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে, আর আছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারে। কয় শ্রেণীর ব্যক্তিকে ক্ষমতা দেওয়া হয়েছে? 2 শ্রেণীর ব্যক্তিকে ক্ষমতা দেওয়া হয়েছে। কয় ধারায় দেওয়া হয়েছে? 127 ধারায় দেওয়া হয়েছে। আমরা ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হলে ভালো। পরবর্তী ধারায় চলে আসি। এখন মুখে আমরা করলাম যে ভাই ছত্রভঙ্গ হয়ে যান, আপনি ছত্রভঙ্গ হলেন না, আপনি বিশাল ক্ষমতাবান ব্যক্তি, আপনার অমক আছে তমক আছে, কাউরে আপনি মানেন না। তারপরে স্টেপ হচ্ছে 128 ধারায়, আপনাকে ছত্রভঙ্গের নির্দেশ আপনাকে দেছে, এমন ছত্রভঙ্গ আপনি হলেন না, আপনাদের আচরণ এমন যে আপনারা মানে রুড়ু, অর্থাৎ আপনাদের বিশৃঙ্খলা আচরণ আপনারা করতেছেন, ঠিক আছে কিনা? থানায় চাকরি না করলে বোঝা যায় না, থানায় এখন আইসি বাপরে বাপ অনেক লিডার আসে থানায়, বুঝলেন না? প্রচুর নেতা। কথা বুঝছেন? নেতার অভাব নাই। এরকম সিচুয়েশন তার চাকরি আমি করি নাই, কিন্তু এখন তো নেতার, অনেক নেতার সাথে পরিচয় হওয়া লাগে। আচ্ছা, তাহলে কি বলতিছে যে আপনি যে এই যে ছত্রভঙ্গের নির্দেশ দিয়েছে, আপনি ছত্রভঙ্গ হননি, তাহলে দ্বিতীয় স্তরে কি করতে হবে? বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করতে হবে। তাহলে এমসিকিউ, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে প্রথম স্টেপ নিচের কোনটি? মৌখিক নির্দেশ। দ্বিতীয় স্তর নিচের কোনটি? বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করা। বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করবেন, কার সাহায্য নিয়ে ছত্রভঙ্গ করবেন? বাংলাদেশের নাগরিক এইরূপ বেসামরিক ব্যক্তির সাহায্য। আর বেসামরিক ব্যক্তি কারা? বেসামরিক ব্যক্তি হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। এই 3 বাহিনী ব্যতীত যারা আছে, অন্য সকল বেসামরিক ব্যক্তির সাহায্য নিয়ে ছত্রভঙ্গ করতে হবে। বেসামরিক ব্যক্তি কোন ব্যক্তি? পুরুষ নাকি নারী? এটা হচ্ছে অবশ্যই বেসামরিক পুরুষ ব্যক্তি সহায়তা নিয়ে সহায়তা করতে হবে। আপনাকে কোনো নারীর সহায়তা নিয়ে
ছত্রভঙ্গ করার কোনো ক্ষমতা এই সিআরপিসি তে দেয় নাই। প্রশ্ন আসতে পারে যে নিচের কোন সদস্যের সহায়তা নিয়ে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে না? কোনো নারী সদস্যের সহায়তা নিয়ে, হ্যাঁ, এবং কাদের সাথে দেবে? বেসামরিক পুরুষ ব্যক্তির সহায়তা নিয়ে করতে হবে। কয় ধারায় বলতেছে? 128 ধারায় বলতেছে। কিভাবে ছত্রভঙ্গ করবে? বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করবে। তাহলে স্টেপ গুলো কি কি বলতেছে? যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কে তলব করবে? থানার ওসি তলব করতে পারে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তলব করতে পারে। ভাই বেআইনি ছত্রভঙ্গ হচ্ছে, এটা একটু ছত্রভঙ্গ করে দেন, তো আপনারা আসেন আমাকে হেল্প করেন। এই যে যে হেল্প করেন, এই হেল্প করতে কিন্তু তারা বাধ্য। সিআরপিসির কয় ধারা? হেল্প করে তারা কিন্তু বাধ্য। সিআরপিসির 42 ধারায় বলছে তারা বাধ্য। এবং যদি হেল্প না করে, গার্ড তেরামি করে ঘুরে চলে যায়, তাহলে তারা আছে দণ্ডবিধির 187 ধারা মোতাবেক তারা অপরাধী। আপনাদের কি ভালো লাগতেছে কিনা ভাই? এভাবে পড়লে মন থাকবে বেশি। আচ্ছা, এরপরে বলতেছে যে এই যে বেআইনি সময় ছত্রভঙ্গ করার জন্য পাবলিককে ডাকিয়ে আনছেন, তাহলে পাবলিকের কাজ কি? পাবলিকের কাজ হচ্ছে ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশকে সহায়তা করা, প্রয়োজনে আসামিকে গ্রেপ্তার করেও সহায়তা করবে। অর্থাৎ 128 ধারায় স্পেসিফিক এই পাবলিকদেরকে বেআইনি সমাবেশে উপস্থিত যারা আছে তাদেরকে গ্রেপ্তার করেও সহায়তা করতে পারবে। ঠিক আছে সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, তাহলে আমাদের পদোন্নতি পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে পল্টন এলাকায় বেআইনি সমাবেশ সংগঠিত হলো, উক্ত স্থানে দায়িত্বরত পুলিশ অফিসার ছত্রভঙ্গের নির্দেশ দিলেন, পরবর্তীতে ছাত্র সমাবেশ ছত্রভঙ্গ না হলে আপনার পুলিশের দায় দায়িত্ব কি ব্যাখ্যা করো? তখন এই 128 ধারা, 129 ধারা, 30 ধারা, 31 ধারা পার পর লিখিত দেবে। এই হলো হচ্ছে আপনার প্রশ্ন, এই ব্যাপারে প্রশ্ন আসবে। তাহলে বন্ধুরা এখান থেকে যদি পদোন্নতি পরীক্ষা একটা প্রশ্ন আসে যে মৌখিক নির্দেশ দেওয়ার পরও যদি ছত্রভঙ্গ না হয়, তাহলে বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করতে হবে। এক্ষেত্রে কয়টি স্টেপ গ্রহণ বা কয়টি পদক্ষেপ গ্রহণ? এমসিকিউ, 4টি পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1 নম্বরে কি বলতেছে? বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করা। 2 নম্বরে বলতেছে প্রতিরক্ষা বাহিনীর সদস্য নয় এমন পুরুষ ব্যক্তির কাছে সাহায্য কামনা করা। এবার সমাবেশের নেতা কর্মীকে গ্রেপ্তার বা আটক করা, এবং যারা অমান্য করছে তাদের গতিবিধি 145 ধারা মোতাবেক তাদেরকে অভিযুক্ত করা। অর্থাৎ এখানে এই স্টেপ গুলোর কথা আপনাকে বলতেছে। তাহলে পদোন্নতি পরীক্ষা এখান থেকে এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে মৌখিক নির্দেশ দেওয়ার পরও যদি ছত্রভঙ্গ না হয়, সেই ক্ষেত্রে কোন কোন পদক্ষেপ গ্রহণ করে ছত্রভঙ্গ করতে হবে? তখন এই 128, 29, 30 ধারার স্টেপ গুলো আপনাকে বাই বাই লিখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখান থেকে কিন্তু আরো একটা এমসিকিউ পদোন্নতি পরীক্ষা আমাদের আসতে পারে। সেখানে বলতেছে যে আপনার একটা সমাবেশে কি পরিমাণ আহ, বল প্রয়োগ করতে হবে ছত্রভঙ্গ করার জন্য, সেটা কিসের উপর নির্ভর করে? উপস্থিত জনগণের উপর, উপস্থিত শক্তির উপর, নাকি হচ্ছে উপস্থিত পরিস্থিতির উপর? কোনোটি না। তাহলে এমসিকিউ হচ্ছে উপস্থিত পরিস্থিতির উপর নির্ভর করে। এমন মনে করেন 10 জন ব্যক্তি বেআইনি সমাবেশ করতেছে, 10 জনও বেআইনি সমাবেশ হয়, তাই না? 5-এর অধিক হলে বেআইনি সমাবেশ হয়ে গেল। কিন্তু এই 5 জনের উপর আপনি মনে করেন যে গরম পানি মারলেন, এটা এটা কিন্তু ভালো না। অর্থাৎ পরিস্থিতি যেরকম, সেই পরিস্থিতির উপর ডিপেন্ড করে আপনাকে স্টেপ নিতে হবে। গেল। এখন মৌখিক নির্দেশও কাজ হলো না, বল প্রয়োগ করে লাঠিচার্জও কিন্তু কাজ হলো না। এখন কি করবেন? এখন 129 ধারায় বলতেছে সামরিক শক্তি তলব করবে। সামরিক শক্তি কে তলব করবে বন্ধুরা? সামরিক শক্তি তলব করবে হচ্ছে মানে উপস্থিত ক্ষমতা সম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামরিক শক্তি তলব করতে পারবে। আর কে পারবে? পুলিশ অফিসারও কিন্তু পারবে, তবে সব পুলিশ অফিসার পারবে না। মেট্রোপলিটন এলাকায় হলে হচ্ছে কেবলমাত্র পুলিশ কমিশনার মহোদয় এই সামরিক শক্তি তলব করতে পারবে। এই যে আমাদের দেশে এখন সামরিক স্যার সেনাবাহিনীরা কাজগুলো করতেছে নাকি, জানেন তো এটা? হ্যাঁ, সেনাবাহিনীর অফিসাররা কিন্তু এই কাজ এখন করতেছে। তাহলে সামরিক শক্তি কিন্তু তারা তলব করতে পারে। কে পারে? এমসিকিউ। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 129 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে, মেট্রো এলাকায় হলে পুলিশ কমিশনার মহোদয় পারে। পারবেন তো? এমসিকিউ পারবেন, মুখস্থ করে ফেলান। আচ্ছা, এর পরবর্তীতে যে প্রশ্নটা আসতে পারে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে সর্বশেষ স্তর নিচের কোনটি? মৌখিক নির্দেশ, বল প্রয়োগ, সামরিক শক্তির তলব, উপরের সবগুলো? তাহলে সঠিক অ্যান্সার কি? আমার মতো অনেক ব্যাককল আছে যারা দেখবেন যে সবগুলো আছে, সবগুলো মারি দিবেন, কিন্তু না। এখানে সর্বশেষ স্তর আছে সামরিক শক্তির তলব। ঠিক আছে কিনা? প্রথম স্তর কোনটি? মৌখিক নির্দেশ। দ্বিতীয় স্তর কোনটি? বল প্রয়োগ। তৃতীয় স্তর কোনটি? সামরিক শক্তির তলব। এইভাবে পার্ট টু পার্ট আপনার এমসিকিউ আসবে। আচ্ছা, এরপরে আমরা যেটা চলে যাবো 129 ধারায়, যেটা বলতিছে যে এ- যদি উপরে উল্লেখিত দুইটি পদ্ধতি মানে মৌখিক এবং বল প্রয়োগ করে ছত্রভঙ্গ না করা যায়, কেবলমাত্র শেষ পরিস্থিতি বিবেচনা করেই সামরিক শক্তি আপনাকে তলব করতে হবে, অন্য পরিস্থিতিতে সামরিক শক্তি তলব করা যাবে না। এটা কে তলব করতে পারে? মেট্রো এলাকায় পুলিশ কমিশনার এবং এমনি নর্মালে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা সম্পন্ন জেলা ম্যাজিস্ট্রেট এই সামরিক শক্তি তলব করতে পারবে। এখন তলব করছে, ভালো কথা। তাহলে তাদের কাজটা কি ভাই? তাদের কাজের কথা হচ্ছে নর্মালি 130 এবং 131 ধারায় বর্ণনা করতেছে। ঠিক আছে কিনা? মনে করেন সামরিক শক্তি তলব করছে, তলব করার পরে আপনার ঘটনাস্থলে পুলিশের অফিসাররাও আছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটও আপনার আছে।
তাহলে এই ক্ষেত্রে তাদের কাজটা কি? এই ক্ষেত্রে তাদের কাজটা হচ্ছে যে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা বলতেছে যারা এই এই এইরূপ দায়িত্বে যাদেরকে আনা হয়েছে সেখানে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার বা কমিশন প্রাপ্ত নয় অফিসার নয় যিনি যিনি সৈন্য দলের দায়িত্ব প্রাপ্ত আছে, যিনি ল্যান্স নায়ক, কর্পোরাল, সার্জেন্ট, ওয়ারেন্ট অফিসার থাকে না, এদের কথা বলতেছে। এরা কি করবে? এই যে উপস্থিত ম্যাজিস্ট্রেট এর নির্দেশে তারা দায়িত্ব পালন করবে, ছত্রভঙ্গ করবে, আসামিদেরকে গ্রেপ্তার করবে এবং ম্যাজিস্ট্রেট যেভাবে নির্দেশনা দেয় সেই রূপ নির্দেশনা অনুযায়ী তিনি তারা দায়িত্ব পালন করবে এবং যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবে। আর একটা বলতেছে যত কম শক্তি প্রয়োগ করে বা কম বল প্রয়োগ করে আপনাকে কি করতে হবে, এমসিকিউ, কি শক্তি প্রয়োগ করতে, কম শক্তি প্রয়োগ করে বা কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবে। এটি হচ্ছে 130। তাহলে 131 কি কইছে? 131 কইছে কি যে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার কি বলতিছে, কমিশন প্রাপ্ত অফিসার ঘটনাস্থলে পরিস্থিতি মনে করেন এমন হয়ে গেছে যে পুলিশও খুঁজে পাওয়া যাচ্ছে না, ম্যাজিস্ট্রেট আজ জায়গায় না, ম্যাজিস্ট্রেট মনে করেন গেছে গা, এখন ঘটনাস্থলে খালি সেনাবাহিনী আছে, তখন তাদের কাজটা কি? তখন তাদের কাজটা আছে কারো অনুমতি নেওয়ার দরকার নাই, তারা স্বীয় বিবেচনা প্রয়োগ করে বল প্রয়োগ করবে, ছত্রভঙ্গ করবে, আসামিদেরকে গ্রেপ্তার করবে এবং যত দ্রুত সম্ভব ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করবে এবং ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী তারা তাদের কর্তব্যগুলো সম্পাদন করবে। এটা হচ্ছে 131। ক্লিয়ার? তাহলে আমরা কি পার্ট বুঝতে পারছি? 127 ধারায় বলতেছে যে ভাই মৌখিক ছত্রভঙ্গ, 128 ধারায় বলতেছে যে বল প্রয়োগ, 129 ধারায় বলতেছে মৌখিক এবং বল প্রয়োগ করে কাজ হয়নি, 129 সামরিক শক্তি তলব, আর 130-31 বলতেছে সামরিক শক্তি তো তলব করা হলো, সামরিক শক্তির অফিসারের কাজটা কি? তাহলে কাজ হচ্ছে 130-31। 130 হচ্ছে ঘটনাস্থলে যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, পুলিশ অফিসাররা থাকবে, তাদের নির্দেশেই কিন্তু সেনাবাহিনীর অফিসাররা কাজ করবে, এটাই নিয়ম। আর 131 বলতেছে ঘটনাস্থলে পরিস্থিতি জটিল হয়ে গেছে, হ্যাঁ, পুলিশেরও পাওয়া যাচ্ছে না, আবার নির্বাহী ম্যাজিস্ট্রেটও মনে করেন গেছে গা, তাহলে এই সময় নির্বাহী পুলিশ সেনাবাহিনী অফিসার কি হবে? তখন তাদের নিজের স্বীয় বিচার বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে তাদের দায়িত্বগুলো পালন করবে, আসামি গ্রেপ্তার করবে, ছত্রভঙ্গ করবে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করে তার নির্দেশেই সেনাবাহিনীর অফিসাররা তাদের কার্যগুলো সম্পাদন করবে। এই হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার স্টেপগুলো। এখন এখান থেকে যে প্রশ্নগুলো রিটেনে আসবে এরকম প্রশ্নগুলো শেখেন বন্ধুরা। প্রশ্ন আসবে যে বেআইনি সমাবেশ কাকে বলে? ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের দায়িত্ব লেখো বা পুলিশের করণীয় বিষয়গুলো কি লেখো। তখন তোমাকে এই যে 27 থেকে 131 ধারা পর্যন্ত লিখতে হবে। এরপরে যে প্রশ্ন আসবে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আহ, প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর সম্পর্কে আলোচনা করো। এখন যদি প্রশ্ন আসে যে স্তর লিখে, তখন তো ভয় পেয়ে যাবেন যে স্তর আবার কোহান, স্তর তো জীবনে শুনি নেই। এই স্তরগুলোই এইগুলো, অর্থাৎ প্রথম স্তর হচ্ছে বল প্রয়োগ করা, দ্বিতীয় স্তর হচ্ছে আপনার এই যে মৌখিক নির্দেশ প্রথম স্তর, দ্বিতীয় স্তর বল প্রয়োগ, তৃতীয় স্তর হচ্ছে আপনার এই যে সাময়িক শক্তি তলব করা। ঠিক আছে কিনা? যদি প্রশ্ন আসে বেআইনি সমাজ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়গুলো কি কি, পারবেন না? সিআরপিসি হোক বা পিআরবি হোক নিজের মতো করে লাগবেন, আমি একটু কলি মন থাকবে না, ঠিক আছে? তাহলে আমার একটা রিভিশন হলো। যদি এইভাবে প্রশ্ন আসে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের করণীয় বিষয়গুলো নিম্নে লেখা হলো, 1 নম্বরে লিখবেন যে পুলিশ তার সঙ্গীয় ফৌজদের ব্রিফ প্রদান করবে, পিআরবি 152, অবশ্যই রাইট ফরমেশনে থাকবে, এটাও পুলিশ আইনের 23, পিআরবি 118। এরপরে দেবেন হচ্ছে পুলিশ হচ্ছে আপনার আগ্নেয়াস্ত্র সবসময় আপনার এই লোডেড অবস্থায় রাখবে। 3 নম্বর হচ্ছে মানে নির্দেশ ব্যতীত গুলি বর্ষণ করবে না, গুলি বর্ষণের পূর্বে সতর্কবাণী উচ্চারণ করবে, মৌখিকভাবে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেবে। তারপর আছে মৌখিকভাবে ছত্রভঙ্গ না হলে বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করবে, বল প্রয়োগ করে ছত্রভঙ্গ না হলে সামরিক শক্তি তলবের মাধ্যমে ছত্রভঙ্গ করবে। তারপরে আসামিদেরকে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করে আইনের হেফাজতে নেবে, অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করবে না, হয়রানি করবে না। এই হচ্ছে করণীয় বিষয়। তো করণীয় ধারা কি দেবেন? ধারা দেবেন পিআরবি 152 দেবেন, তারপর আছে পিআরবি 154-55 দেবেন, তারপর আছে পিআরবি 118 দেবেন, পুলিশ আইনের 23 দেবেন, সিআরপি পিআরবি 143-142 দেবেন, সিআরপিসি 127 শর্ট হাইফেন আপনার 131 দেবেন। এই হলো করণীয় বিষয়। আর বর্জনীয় বিষয় এরকম প্রশ্ন বইতে কোথাও আছে, কোথাও নাই, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে যে বেআইনি সতর্ক করার ক্ষেত্রে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়গুলো কি কি, ঠিক আছে কিনা? তল্লাশির ক্ষেত্রে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়গুলো কি কি, মোবাইল ডিউটি গেছেন, আপনার করণীয় বর্জনীয় বিষয়গুলো কি কি, বা আছে 999-এর ফোন শুনিয়ে আপনি থানা এলাকায় ওসির নির্দেশে আপনি একটি পারিবারিক সমস্যার সমাধান করতে গেছেন বা ঘটনাস্থলে গেছেন, আপনার করণীয় বর্জনীয় বিষয়গুলো কি কি। এই টাইপের বাস্তববাদী প্রশ্ন পরীক্ষা আসে। শুধু মনে করেন সুস্থি গেছাং গেছাং পড়লাম, ওগুলো কোনো কাজে আসে না, কিন্তু মানে বাস্তবতা বুঝে আপনাকে লেখাপড়া করতে হবে। আচ্ছা, তাহলে বর্জনীয় বিষয়গুলো কি কি বন্ধুরা?
বর্জনীয় বিষয় হচ্ছে আপনার আহ, মৌখিক নির্দেশ ব্যতীত মানে হঠাৎ করে বল প্রয়োগ করা যাবে না, তারপরে মারধর করা যাবে না, অন্যায়ভাবে গ্রেপ্তার করা যাবে না, তারপর হচ্ছে আপনার নিজেদের চেষ্টা ব্যতীত সামরিক স্বীকৃতি তলব করা যাবে না, তারপর হচ্ছে আপনার রাইট ফরমেশন ব্যতীত আপনি ডিউটিতে অবস্থান করা যাবে না, তারপর হচ্ছে আপনার এই অবৈধভাবে কোনো ব্যক্তিকে আটক বা সম্পত্তি হেফাজতে নেওয়া যাবে না, তারপর গুলি বর্ষণ করে মানুষ মারা যাবে না, হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত ভাবে বা ইচ্ছাকৃত ভাবে। ওই উপরে যে ধারাগুলো দিয়েছেন ওই ধারাগুলোই নিচেই লিখে দেবেন। কথা কি বুঝছেন নাকি বোঝেন না? এই হচ্ছে করণীয় বর্জনীয় বিষয়। যখন এই তোমাদের একটা বাড়ির কাজ দিই আজকে, ক্লাসে এটা লিখবেন কি পারেন দেখি, নিজের মতো এটা মনে করেন বাস্তববাদী প্রশ্ন নিজের মতো লিখবেন যে বেআইনি সমাবেশ কাকে বলে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়গুলো লেখো। প্রশ্নের মান হচ্ছে 3 আর হচ্ছে 5, 7 মার্কের প্রশ্ন, সবাই লিখবেন। এটা এটা বাড়ির কাজ দিলাম। এটা কোনো গাইডে বইতে এরকম পাবেন না, আমার গাইডে মনে হয় এটা আছে, কিন্তু প্রশ্ন এরকম আসে। এ আসে কিনা ভাই? খুব সহজে বইতে আপনার প্রশ্ন তুলে দেবে এরকম না, আপনাকে যেমন এবছর একটা প্রশ্ন দিয়েছে সাইবার নিরাপত্তা কি, বাংলাদেশের সাইবার নিরাপত্তার মোটিভ বা ওই যে লক্ষ্যগুলো কি কি, বা কোন কোন অপরাধগুলো সংগঠিত, এরকম একটা প্রশ্ন দিয়ে দিয়েছে কিন্তু। তাহলে যে যে অপরাধগুলো সংগঠিত হয় সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা আইনের ওই যে 17 থেকে 31 ধারা পর্যন্ত ওই অপরাধগুলো বাংলাদেশে হয়। ঠিক আছে, এরকম বাস্তব প্রশ্নগুলো বোঝা লাগবে। আচ্ছা, গেল। এখন এই যে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ আপনি করলেন বা সব দায়িত্ব কর্তব্য করলেন, আপনি কোনো একটা অন্যায় করে ফেলছেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা ডিফেন্স আছে, যা ফৌজদারি কার্যবিধি আইনে বলতেছে যে আপনার 132 ধারায় বলতেছে সরকারি কর্মচারী দায়িত্ব সম্পাদন করাকালে, হ্যাঁ, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে যায়, কোনো ব্যক্তি মারা যায় বা কোনো দায়িত্ব তাকে আপনার করা যাবে, মানে তাকে মানে এখানে বলা আছে সেলফ ডিফেন্স নিতে পারবে, সেটা হচ্ছে এই বেআইনি সমাবেশের ক্ষেত্রে 132 ধারা। এবং সরকারি কর্মচারী তার দায়িত্ব কর্তব্য সম্পাদনকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার বিরুদ্ধে মামলা করতে গেলে সরকারের অনুমতির প্রয়োজনীয়তা রয়েছে। এগুলো শুধু বইতেই আছে, বাস্তবে না। ঠিক আছে কিনা? এগুলো পড়ার দরকার, পড়বো এই আর কি। যা সিআরপিসির 197 ধারায় কিন্তু বলছে, বলছে না বন্ধুরা? এই 97 ধারায় বলছে সরকারি কর্মচারীর বিরুদ্ধে আপনাকে এই কাজগুলো মানে আদালতের বা সরকারের অনুমোদন নিয়েই আপনাকে মামলা করতে হবে, এটা আপনার সেলফ ডিফেন্স। তাহলে পদোন্নতি পরীক্ষা যদি একটা প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বা কোনো ব্যক্তিকে অপরাধের দায় থেকে অপসারণ বা অপরাধের দায় থেকে রক্ষা করা হয়েছে কখন বা কোন ক্ষেত্রে, তখন এই 132 ধারা দিয়ে অ্যান্সার করতে হবে। বা প্রশ্ন আসতে পারে যে কোন কোন ব্যক্তি অপরাধের দায় থেকে রক্ষা পাবে, কোন কোন ব্যক্তি, যদি সে আইনানুগ কার্য করে থাকে। তাহলে 1 নম্বরে রক্ষা পাবে সকল পদমর্যাদার পুলিশ অফিসার যারা উক্ত সমাবেশের ছত্রভঙ্গ কাজে অংশগ্রহণ করছে, সবাই। 2 নম্বর হচ্ছে আপনার যে সকল জনসাধারণ বা আপনার বেসামরিক ব্যক্তি ছত্রভঙ্গ কাজে অংশগ্রহণ করছে তারা। 3 নম্বরে সৈনিক। 4 নম্বরে সকল নন কমিশন বা কমিশন প্রাপ্ত মানে তাদেরকে ডেকে আনা হয়েছে ছত্রভঙ্গ করার জন্য এমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সকল অফিসার, এই সকল ব্যক্তিকে অপরাধের দায় থেকে রক্ষা করা হয়েছে। এটা হলো আমজনতার কথা কইছে। আর আরেকটা ধারা আছে বিচারক। বিচারকরা যখন কোনো কাজ করবে সরল বিশ্বাস তার ইখতিয়ার সীমার মধ্যে, তখনও যদি তারা কোনো অন্যায় করে ফেলে তাদের কাজও কিন্তু অপরাধ না। কয় জানেন তো এটা কয় ধারা? কোন দিকে কয় ধারা? পারেন না? এটা হচ্ছে 77 ধারায়, পিসির 77 ধারায় আপনাকে এই কথা বলা আছে। এটা হচ্ছে এটা একটা মানে স্পেশাল পাওয়ার বা স্পেশাল ক্ষমতার কথা কইছে। তাহলে বেআইনি সমাবেশের বিষয়গুলো তো বলছেন নাকি বন্ধুরা? এখানে একটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, যে সেলফ ডিফেন্স সিআরপিসির কয় ধারা বেআইনি সমাবেশে অংশগ্রহণ করা ব্যক্তিদের ক্ষেত্রে, এটা হচ্ছে আপনার 132 ধারার ক্ষেত্রে আপনাকে এটা বলা হয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, আমাদের পদোন্নতি পরীক্ষা কিন্তু একটা প্রশ্ন এভাবে আসতে পারে যে ক নামক পুলিশ অফিসার সঙ্গীয় কনস্টেবল ক, খ, গ কে নিয়ে একটি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করলো, হ্যাঁ, কিন্তু পরবর্তী তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা গুলি বর্ষণ করে আমজনতাকে বা পাবলিককে খুন করছে বা হত্যা করছে। হ্যাঁ, ক নামক পুলিশ অফিসার সহ সঙ্গীয় কনস্টেবল ক, খ, গ, হ্যাঁ, কিভাবে অপরাধের দায় থেকে রক্ষা পাবে আইনের আলোকে বুঝিয়ে লেখো। ঠিক আছে না? তখন আপনি ক্যাম্বালা লাগবেন। ক্যাম্বালা মানে কিভাবে লিখবেন? তখন আপনি লিখবেন যে দণ্ডবিধি আইনের 76 ধারা মোতাবেক আইনানুগ কার্য সম্পাদনকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক কোনো কাজ করলে সেটা অপরাধ হলেও অপরাধ হবে না। হ্যাঁ, দণ্ডবিধি 76 ধারা, তবে কাজটি স্বল্পবিশদ গেল গা। এরপরে লিখবেন যে প্রশ্নের আলোকে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে, হ্যাঁ, যদি গুলি বর্ষণ করে কোনো ব্যক্তি মারাও যায় অপরাধের দায় থেকে তারা কিন্তু রক্ষা পাবে, যা সিআরপিসির 132 ধারায় বলা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে কার্যবিধির 197 ধারা মোতাবেক সরকারের অনুমোদনের প্রয়োজনীয়তা রয়েছে। তবে একজন সরকারি কর্মচারী বা পুলিশ অফিসার বা সঙ্গীয় কনস্টেবল ক, খ, গ অপরাধের দায় থেকে রক্ষা পাবে না কখন? যখন মানে ইচ্ছাকৃতভাবে গুলি করবে,
আইনের ব্যত্যয় ঘটিয়ে গুলি করবে, উদ্ধতার কর্তৃপক্ষের নির্দেশ ব্যতীত গুলি করবে, সরল বিশ্বাস না রেখে গুলি করবে, হ্যাঁ, হত্যার ইন্টেনশন নিয়ে যখন গুলি করবে, তখন তাদেরকে কিন্তু রক্ষা করা যাবে না। ঠিক আছে কিনা? দ্বারা কি দেবেন? দ্বারা দেবেন এই যে 132, 197 বাড়ি দেবেন। এরপরে লিখবেন যে যারা ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি এরকম হত্যা করছে, তাদের বিরুদ্ধে দণ্ডবিধি 302/34 ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। কথা কি বুঝছেন না আমি একাই বুঝলাম? হ্যাঁ, বুঝছেন নাকি? যাক, আলহামদুলিল্লাহ, বুঝলেই ভালো। তাহলে এরকম প্রশ্ন আসলে বুঝবেন তো বন্ধুরা। শোনেন, আমি একটা কথা সবসময় বলি, আপনাকে যেটা আগে জানতে হবে সেটা হচ্ছে প্রশ্ন ধরাটা আগে শিখতে হবে, যে কোশ্চেন কিভাবে আসবে। এই যে বাহারুল বলছে একাই বুঝছি, আচ্ছা আমি একাই একাই বুঝি, সমস্যা নাই, জান। হ্যাঁ বলো। ঐশীর উপর দাও। আচ্ছা, গেল। হ্যাঁ, তাহলে ঠিক আছে, বুঝছেন, আমরা এগুলো বারবার পড়বারই সমস্যা না। এখন আমরা সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধানের এই যে আপনার 100 কয় ধারা, এখানে বলছে গণ উপদ্রব, পাবলিক নুইসেন্স। গণ উপদ্রবটা কি? গণ উপদ্রবটা হচ্ছে এমন কার্য যা সাধারণত কি জনগণের বিরক্তি বা অসুবিধা সৃষ্টি করে। বিরক্তি বা অসুবিধা সৃষ্টি করে, সেটাকে বলা হচ্ছে আপনার পাবলিক নুইসেন্স বলা হয় থাকে। যা যেমন আপনি প্রকাশ্য স্থানে কারো হাত ধরলেন, তারপর আছে আপনি কোনো মানে বুঝতেছেন এটা পাবলিক নুইসেন্সটা কি, তাই না? অনেকজনের বিরক্ত বা অসুবিধা, এটা হচ্ছে পাবলিক নুইসেন্স বলা হয়। আর পাবলিক নুইসেন্স বা গণ উপদ্রব সম্পর্কে দণ্ডবিধি আইনের 268 থেকে 290 ধারা পর্যন্ত কিন্তু ওখানে আলোচনা করা আছে। ঠিক আছে কিনা? এছাড়া পাবলিক নিউসেন্স নিবারণ করা, এটা আমাদের পুলিশের দায়িত্ব এবং কর্তব্য, যা পুলিশ আইনের 23 ধারাও কিন্তু উল্লেখ আছে। পিআরপি 118-তে আপনাকে লেখা আছে, এটা আপনার ক্ষমতা বা দায়িত্ব দেওয়া আছে আপনাকে। আর এখন যেটা আমরা পড়বো, যে 132-এর ক বলতেছে এই অধ্যায়ের বিধান সম মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য হবে না। অর্থাৎ গণ উপদ্রবের যে বিধানটা আছে, এই বিধানটা মেট্রো এলাকায় সিআরপিসির আইনের যে বিধান, এটা প্রযোজ্য হবে না। মেট্রো এলাকায় গণ উপদ্রব যেগুলো আছে, ওই যে ডিএমপি অধ্যাদেশের বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি যদি প্রকাশ্য স্থানে কারো একটা চুমা দেন বা এদের কোনো অশ্লীল কাজকর্ম আপনি করেন, যা অন্যদের জন্য বিরক্ত সৃষ্টি হচ্ছে বা অসুবিধা সৃষ্টি হচ্ছে, আপনার জন্য ডিএমপি অধ্যাদেশ কত 74, 75, 76, ডিএমপি অধ্যাদেশ 100, ডিএমপি অধ্যাদেশ 93 ক, এই সব ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। কথা কি বুঝছেন? এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। আচ্ছা, এগুলো যা আছে এগুলো দরকার নেই, এগুলো পড়ে সময় নষ্ট আমরা কোনোভাবেই করতে চাই না। এখানে আপনার এই যে যদি কোনো ব্যক্তি গণ উপদ্রব করে, আমরা এখানে একটু এমসিকিউ গুলো শিখবো। উপদ্রবকে সিআরপিসি তে কয় ভাগে ভাগ করছে বলেন তো ভাই? উপদ্রবকে সিআরপিসি কে দুই ভাগে ভাগ করে, একটা আছে গণ উপদ্রব, আর একটা আছে ব্যক্তিগত উপদ্রব। ঠিক আছে কিনা? হ্যাঁ, ব্যক্তিগত ব্যক্তিগত উপদ্রব এবং হচ্ছে গণ উপদ্রব। বুঝতে পারছেন? ব্যক্তিগত উপদ্রব এবং হচ্ছে গণ উপদ্রব। তাহলে একটা এমসিকিউ আসতে পারে, সিআরপিসি তে উপদ্রব কত প্রকার, 1, 2, 3, 4, আমি জিজ্ঞেস করবো কিন্তু ক্লাস শেষে। সিআরপিসি তে উপদ্রব হচ্ছে আপনার দুই প্রকার, ব্যক্তি উপদ্রব হচ্ছে গণ উপদ্রব, এতটুকু মনে রাখলেই হবে। এরপরে সরাসরি আমরা চলে যাব, যে কোনো ব্যক্তি যদি কোনো গণ উপদ্রব করে, মনে করেন জোরে গান বাজাচ্ছে, বা মানে উচ্চ স্বরে মাইক বাজায়, বা কোনো অশ্লীল ছবি তার দোকানে চালায়, এরকম হয়, ঘটনা ঘটে না? সেই ক্ষেত্রে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যায় বা কিভাবে স্টেপ আপনি গ্রহণ করবেন, সেই কথা বলা আছে 134 ধারায়। বলতেছে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে। অর্থাৎ যেভাবে আপনাকে এই যে যে সমন যেভাবে জারি করতে হয়, ঠিক আছে কিনা, এই 136 ধারায় বলতেছে যে সমন যেভাবে জারি করতে হয় এই সিস্টেমে আপনাকে জারি করতে হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই আদেশ অমান্য করে, সেই ক্ষেত্রে দণ্ডবিধির 188 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। কিরকম? মনে করেন যে এসআই আশরাফুল তার দোকানে উচ্চ স্বরে গান বাজনা বাজায়, তাহলে আমি আদালতের নির্দেশ মোতাবেক আশরাফুলের কাছে যাব, যাওয়ার পর আমি বলবো যে ভাই আপনি উচ্চ স্বরে গান বাজনা বাজাবেন না, পাশের প্রতিবেশীদের অসুবিধা হচ্ছে, তারা আদালতে কমপ্লেন করছে, আপনি এই বিষয় থেকে বিরত থাকবেন। ঠিক আছে কিনা? এখন সে খালি কইছে বিরত রলাম, ঠিক আছে, কিন্তু সে আদালতের কথা মানতেছে না। সেই ক্ষেত্রে এই যে আদালতের নির্দেশ সে যে অমান্য করছে, এরপরে যে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হলো, এই জন্য এই আশরাফুলের বিরুদ্ধে 188 ধারা মোতাবেক প্রসিকিউশন দাখিল করা যাবে। কে করবে? পুলিশ অফিসার করবে। কেন পুলিশ অফিসার করবে? সে আদালতের নির্দেশ মোতাবেক একটা বিজ্ঞপ্তি জারি করছে, সেই বিজ্ঞপ্তির সে অমান্য করছে এবং পাবলিক নিউসেন্স করছে, অর্থাৎ অপরের বিরক্তি বা অসুবিধা সৃষ্টি করছে। এই জন্য এই আশরাফুল দোকানদারের বিরুদ্ধে 188 ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ক্লিয়ার ভাই? তাহলে এমসিকিউ আসতে পারে, গণ উপদ্রবের বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়? আপনার নোটিশের মাধ্যমে ব্যবস্থা। নোটিশ কিভাবে জারি করতে হয়? সমনের মাধ্যমে জারি করতে হয়। এই নোটিশ কোনো ব্যক্তি অমান্য করলে দণ্ডবিধির কয় ধারা অপরাধী? 188 ধারা অপরাধী। কে ব্যবস্থা নেবে? পুলিশ ব্যবস্থা নেবে। কার নির্দেশে? আদালতের নির্দেশে। বুঝতে পারছেন? উপদ্রব কয় প্রকার? উপদ্রব হচ্ছে দুই প্রকার, ব্যক্তি উপদ্রব আর আছে গণ উপদ্রব। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এই কোনো কিছু এগুলো দরকার নাই, যেগুলো আসবে না সেগুলো পড়ার দরকার নাই, সময় নষ্ট। ঠিক আছে? যেগুলো আসবে সেগুলো বেশি করে ভালো করে জানতে হবে, যাতে পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা লিখতে পারি। আচ্ছা, একটা প্রশ্ন এখানে আমি শিখেই,
মনে করেন কনস্টেবল এএসআই আলামিন শ্রীপুর থানা থেকে আপনার আশরাফুলের দোকানে গেল এবং বলল যে ভাই আপনি উচ্চস্বরে গান বাজনা বাজায়েন না, হ্যাঁ পাবলিকের অসুবিধা হচ্ছে, আদালতের নির্দেশ আছে। সেখানে সে পড়ে বা পাঠ করে শোনালো, শোনানোর পরেও সে আদালতের নির্দেশ অমান্য করে জোরে গান বাজনা বাজালো বা একটা বিশৃঙ্খলা অরাজক পরিস্থিতি সৃষ্টি করলো, ঠিক আছে কিনা? এক্ষেত্রে এএসআই এক্ষেত্রে এই আশরাফুল নামক ব্যক্তির বিরুদ্ধে আপনার কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে লেখো। আমাদের পদোন্নতি পরীক্ষায় কিন্তু প্রমাণের বিষয়গুলো আসে, যে প্রতারণার প্রমাণ লেখো, প্রতারণার অনুষঙ্গ লেখো, তারপর আছে আপনার সমনের অনুষঙ্গ লেখো, চুরির অনুষঙ্গ লেখো, ডাকাতির অনুষঙ্গ লেখো, ডাকাতির প্রমাণ লেখো, আত্মসাতের প্রমাণ লেখো, উপাদান লেখো। একটা জিনিস মনে রাখবা, মনে রাখবেন যে প্রমাণ, উপাদান, অনুষঙ্গ সবই একই কথা, অনুষঙ্গের শব্দের অর্থ উপাদান, ঠিক আছে? এই ভাষাগুলো আপনাকে শিখতে হবে। আচ্ছা, তাহলে কোন কোন বিষয়গুলো প্রমাণ করবেন? 1 নম্বরে প্রমাণ করবেন পুলিশ অফিসার একটি আদেশ জারি করেছিল। 2 নম্বরে প্রমাণ করবেন ওই আদেশটি সরকারি কর্মচারী জারি করেছিল। 3 নম্বরে প্রমাণ করবেন ওই আদেশটি সরকারি কর্মচারী জারি করার জন্য ক্ষমতাবান। 3 নম্বরে প্রমাণ করবেন ওই আদেশটি কোনো একজন ব্যক্তিকে দেয়া হয়েছিল। 4 নম্বরে প্রমাণ করবেন যে ব্যক্তি আদেশ অমান্য করছে ওই ব্যক্তি ওই আদেশ সম্পর্কে অবগত আছেন। 5 নম্বরে প্রমাণ করবেন যে ওই ওই ব্যক্তি ওই আদেশটি অমান্য করছে। 6 নম্বরে প্রমাণ করবেন ওই ব্যক্তি ওই আদেশটি স্বেচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে অমান্য করছে। 7 নম্বরে প্রমাণ করবেন আদেশটি অমান্য করার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এই সকল বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে আপনার দণ্ডবিধির 188 ধারা মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। কথা কি বুঝছেন নাকি বোঝেন নাই? তাহলে প্রশ্ন আসবে কেমবালা, প্রশ্ন আসবে আছে এমবালা, যে ক নামক এএসআই আদালতের নির্দেশ মোতাবেক গণউপদ্রব অপসারণের জন্য ক নামক ব্যক্তির বাড়িতে গেল, যে এবং সেখানে একটি আদেশ জারি করলো যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকবে, কিন্তু উক্ত ব্যক্তি সেটা অমান্য করে পরিস্থিতির অবনতি ঘটালো। এখন যে ব্যক্তি অবনতি ঘটাইছে তার বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে, অথবা সে ব্যক্তি যে অপরাধী কোন কোন বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে আপনি ব্যবস্থা নেবেন, সেটা হচ্ছে এই দণ্ডবিধির 188 এই বিষয়গুলো প্রমাণ করে আপনাকে ব্যবস্থা নিতে হবে। আপনি কি বুঝছেন ভাই? আইনের বিষয়টা কি একদিন পড়লে হবে না, বারবার যখন পড়বেন বারবার চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ আমার থেকেও অনেক ভালো পারবেন। আমি তো অত ভালো পারি না, আমার থেকে আরো অনেক ভালো ভালো মাস্টার আছে, ঠিক আছে? তারা আমার থেকে ভালো পারে, সুতরাং বারবার প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ ভালো হবে। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়েন। আচ্ছা, এখন এখন আর আমাদের দরকার নাই, এখন আমরা পড়বো হচ্ছে 144, ঠিক আছে? 144 এবং 145 এটাকে বলা হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে আপনার এই যে জরুরি আদেশ, যেটা আর কি 144 ধারা জারি। 144 ধারার সাথে পেআরবি 134 যাবে, লিখে রাখেন। মনে করবেন যে ক্লাস আজকে এটাই শিখছেন। 144 ধারার সাথে পেআরবি 134 যাবে, ঠিক আছে? 144 ধারার সাথে পেআরবি 134 যাবে। এখানে লিখবেন যে উপদ্রব বা বিপদ আশঙ্কায় জরুরি অবস্থায় অস্থায়ী আদেশ জারি। কি বলতেছে বন্ধুরা? এখানে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের 144 ধারা মোতাবেক জরুরি আদেশটা কি? জরুরি আদেশটা হচ্ছে একটি বিশেষ আদেশ। কে জারি করে? পুলিশ অফিসার জারি করে। কার নির্দেশে জারি করে? আদালতের নির্দেশে জারি করে। কোথায় জারি করা হয়? আদালতের নির্দেশ মোতাবেক আপনাকে আপনার মেট্রো এলাকার বাহিরে আপনাকে বেসিক্যালি এটা জারি করা হয়। আর জরুরি আদেশ মেট্রো এলাকায় জারি করে কে? এটা হচ্ছে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা। যখন ওই যে আমলিগের সেনাবাহিনী নামালো, তখন কিন্তু টিভিতে হেডলাইন দেখছিলেন না, ওই যে আমাদের কমিশনার মহোদয় হাবিব স্যার লিখছিল যে এই আদেশ অমান্য করবে, ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী তার ব্যবস্থা হবে। লেখা আছে, দেখছেন? লেখা টিভিতে লেখা দেখছিল, দেখছেন? অর্থাৎ ডিএমপির ভিতরে জরুরি অবস্থা জারি করা হয় ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী। আর ডিএমপির বাইরে আমি যে যে শ্রীপুরে আছি এইসব জায়গায় জরুরি আদেশ হবে জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা সম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার ক্ষমতা বা তার এখতিয়ার এলাকায় সে করতে পারবে। তবে মেট্রো এলাকায় ডিএমপি বলেন, আরএমপি বলেন, সিএমপি বলেন, বিএমপি বলেন, যাই মেট্রো এলাকায় সবসময় মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আপনার হবে। কথা কি বুঝছেন? আচ্ছা, এখন আমরা চলে আসবো 144 ধারাটা কি, জরুরি আদেশটা কি। এটা বইতে যা আছে এটা বাদ, নিজের মতো করে শিখি। জরুরি আদেশ কাকে বলে বন্ধুরা? জরুরি আদেশ হচ্ছে 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইনের 144 ধারা মোতাবেক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মেট্রো এলাকায় পুলিশ কমিশনার বা আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা আপনার জেলা বা অন্যত্রে ক্ষমতা সম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে আদেশ জারি করেন, আহ, তাকেই মূলত ইয়াকে বলে, কি বলা হচ্ছে, এটা জরুরি আদেশ বলা হয় থাকে। আর এই জরুরি আদেশটা অনেকটা অনেকটা সান্ধ্য আইনের মতো। সান্ধ্য আইন সম্পর্কে আলোচনা করা আছে কয় ধারা? 14 ধারা। ওই যে দেখবেন ওই যে বিশেষ ক্ষমতা আইন 1974 লেখা আছে, ঠিক আছে? অনেকে ভাবতে পারে যে স্যার এত আইন আপনি মুখস্থ করেছেন কেমবালা।
বারবার প্র্যাকটিস করলে এটা আপনারা মুখস্থ হয়ে যাবে। 1974-এ সান্ধ্য আইনে, সান্ধ্য আইনের অনেকটা অনুরূপ হচ্ছে আপনার এই যে এই জরুরি আদেশ, বইটা বাইর করে দেখেন, ওখানে দেখবেন পাবেন এটা সান্ধ্য আইন বলে ওটা, যে সন্ধ্যার পরে আর ঘরের থেকে বেরোনো যাবে না নাকি, অর্থাৎ দুইজনের ব্যক্তি, বেশি ব্যক্তি একত্রে মেলামেশা করা যাবে না। এই হচ্ছে 24 ধারায় বলছে, সান্ধ্য আইন 24 ধারা। হ্যাঁ, তাহলে এই জরুরি আদেশটা কি বন্ধুরা, একেই জরুরি আদেশ বলা হয়। জরুরি আদেশ কে জারি করতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা সম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট জারি করতে পারে। এখন কথা হচ্ছে যে জরুরি আদেশ কোন কোন পরিস্থিতিতে জারি করা হয়, লেখো সিআরপিসি তে। জরুরি আদেশ কোন কোন পরিস্থিতিতে জারি করা হয় সেটা সিআরপিসির আপনার 144 ধারা কয়েকটা পয়েন্ট আছে, এটা আমার গাইডেও লেখা, গাইড তো অনেকের কাছে নাই, যারা আছে দেখবেন গাইডে আমার সিআরপিসির প্রশ্ন উত্তর দেওয়া আছে। আবার দেখে আমি পিডিএফ দিই, পিডিএফ দিলে পিডিএফ দেখলেও আপনাদের উপকার হবে, পিডিএফ দিয়ে দিবেন, আমি দেখি। আচ্ছা, তাহলে জরুরি আদেশ কোন কোন পরিস্থিতিতে জারি করা হয় বন্ধুরা? এক নম্বর আছে জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা ডিউটি মানে বজায় রাখার জন্য হচ্ছে এত জরুরি আদেশ জারি করা হয়। দুই নম্বর আছে যেখানে আপনার ঘন ঘন গমনকারী ব্যক্তি বা জনসাধারণের প্রতিও কিন্তু এটা জারি করা হয়। তিন নম্বরে বলতিছে যে ম্যাজিস্ট্রেটের নির্দেশে, হ্যাঁ, এই নির্দেশগুলো আপনার জারি করা হবে। 4 নম্বরে লিখতেছে মানুষের জীবন স্বাস্থ্য বা নিরাপত্তা জন্য এই আদেশ জারি করা হবে। দাঙ্গা মারপিটের আশঙ্কা যেখানে রয়েছে সেই স্থানেও কিন্তু এই জরুরি আদেশ জারি করা হবে। জরুরি আদেশ জারি করা হয় কখন? কোন ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা হয়, অথবা সরকার যদি মনে করে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রয়োজন, সরকার ইচ্ছে করলে জরুরি আদেশ জারি করে। সরকার মানেই তো ম্যাজিস্ট্রেট নাকি, বা ইখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট, তারা কিন্তু এই আদেশগুলো আপনার জারি করতে পারবে। এখন কথা হচ্ছে এই যে এই জরুরি আদেশ কোথায় প্রযোজ্য হবে না? এই জরুরি আদেশ বলতিছে যে মেট্রো এলাকায় প্রযোজ্য হবে না, এই ধারার বিধান মেট্রো এলাকায় প্রযোজ্য হবে না। আর একটা বলতিছে জরুরি আদেশ আপনার কত মাসের বেশি স্থায়ী হবে না, বলতিছে যে এই আদেশ 2 মাসের বেশি অধিকাল বলবৎ থাকবে না, বা 2 মাসের বেশি। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, তাহলে রিটেনে প্রশ্ন আসতে পারে কি বন্ধুরা, জরুরি আদেশ কতদিনের বেশি স্থায়ী হবে না? 2 মাসের বেশি কিন্তু স্থায়ী হবে না। তাহলে 2 মাস, সর্বোচ্চ 2 মাস, মনে করেন 50 দিন হওয়ার পরে বন্ধ করে দিতে পারে বা উড্ড করে নিতে পারে। যেমন এই যে আমলিকের সময় দেখছেন না, 3 দিন করে রাখছে, 1 দিন করে রাখছে, নাম নাম নিতেই তো ভয় লাগে। হ্যাঁ, তাহলে এই 3 দিন করে রাখছে, 2 দিন করে রাখছে, কিন্তু এটা এক নাগাড়ে মানে 2 মাস পর্যন্ত জরুরি আদেশ রাখা যাবে, কথা বুঝছেন? জরুরি আদেশ 2 মাস পর্যন্ত আপনার রাখা যাবে, 2 মাসের বেশি রাখা যাবে না। তাহলে এটা এমসিকিউ আসতে পারে, কত পর্যন্ত রাখা যাবে? অনধিক 2 মাস পর্যন্ত রাখা যাবে, অথবা 59 দিন, অথবা 60 দিন। এখন বইতে লেখা আছে মাস, তোমার পরীক্ষায় আসলো মনে করেন যে দিন, তাহলে কেমন বুঝবেন? নর্মালি মাস বলতে 1 মাস সমান সমান 30 দিনকে বোঝায়। তাহলে কতদিন পর্যন্ত রাখা যাবে? 60 দিন পর্যন্ত রাখা যাবে, 59 দিন পর্যন্ত রাখা যাবে, কিন্তু 61 দিন রাখা যাবে না। অর্থাৎ এই, এটা মনে রাখবেন, সেটা হচ্ছে মাস বলতে 30 দিনকে বোঝায়, আর ঘন্টা অর্থাৎ একদিন বলতে 24 ঘন্টাকে বোঝায়। কোথায় লেখা আছে এটা? দণ্ডবিধি দেখবেন ওই যে 342 ধারা, 340 ধারার ওখানে লেখা আছে যে মাস এবং দিন বলতে কি কি বোঝাচ্ছে। এছাড়া দণ্ডবিধির সংজ্ঞায় দেখবেন লেখা আছে যে মাস এবং দিন বলতে কত সময় কত ইয়াকে বোঝায়, ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে এখানে মাস যদি প্রশ্ন আসতে পারে, দিন দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। আর একটা প্রশ্ন পদোন্নতি পরীক্ষা এখান থেকে আসতে পারে যে আপনার রিটেনের জন্য জরুরি আদেশ কাকে বলে, কোন কোন পরিস্থিতিতে জরুরি আদেশ জারি করা হয়, এতটুকুই প্রশ্ন আসতে পারে, আর কোনো দিন। আর কার্য দিবস বলতে বোঝা যাচ্ছে সরকারি ছুটির দিন ব্যতীত যেগুলো, সেগুলো কার্য দিবস। নর্মালি শুক্র শনি বাদ দিয়ে কার্য দিবস গুলো হয়, ঠিক আছে? এটা এটা শিখলেন নাকি? তাহলে এখান থেকে আমরা কি কি এমসিকিউ শিখলাম? জরুরি আদেশ কয় ধারা? 144 ধারা। তারপর জরুরি আদেশ কে জারি করতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট জারি করতে পারে। আর কে জারি করতে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট জারি করতে পারে। কোন এলাকায়? তার এখতিয়ারধীন এলাকায়। মেট্রো এলাকায় কে জারি করবে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা হচ্ছে পুলিশ কমিশনার মহোদয় জারি করতে পারবে। জরুরি আদেশের সাথে পেআরবি কত যাবে? পেআরবি 134 যাবে। জরুরি আদেশ সাধারণত কার্যবিধি আইনের কোন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য হবে না? মেট্রো এলাকার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। জরুরি আদেশ কত মাসের বেশি স্থায়ী হবে না? 2 মাসের বেশি স্থায়ী হবে না, বা 60 দিনের বেশি স্থায়ী হবে না। কম হতে পারে, বাট কি আপনার বেশি হবে না, এটা মনে রাখবেন। কম হতে পারে কিন্তু বেশি হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর একটা যে প্রশ্ন আসতে পারে যে নিচের কোন পরিস্থিতিতে বেআইনি সময় জারি করা যেতে পারে? মানুষের বিপদের আশঙ্কা, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ক ও খ কোনোটি না, তাহলে ক ও খ, অর্থাৎ এই পয়েন্টগুলো আপনাকে মনে রাখা লাগবে। তাহলে আজকে আমরা মূলত বেআইনি সমাবেশ, জরুরি আদেশ, এই রিলেটেড বিষয়গুলো একটু জানার চেষ্টা করলাম। আমরা একটু পিছনের দিকে যাই, পরে সামনে যাব। 127 দ্বারা আমরা শিখলাম বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে মৌখিক নির্দেশ। 28 দ্বারা শিখলাম
বল প্রয়োগ করে ছত্র ভঙ্গ করতে পারবে। 129 ধারায় বলতে সামরিক শীতল করে ছত্র ভঙ্গ করা যাবে। 130 ধারায় বলতে সামরিক বাহিনী অফিসারের দায়িত্ব কর্তব্য মানে ম্যাজিস্ট্রেট নির্দেশ তারা পালন করবে। আর 131 ধারায় বলতেছে ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকলে তারা তাদের নিজের বিচার বুদ্ধিতে কাজকর্মগুলো চালাবে, তবে যত দ্রুত সম্ভব ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করবে। আর 132 ধারায় বলতেছে যারা এই সমাবেশে অংশগ্রহণ করছে, যারা কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করছে, অপরাধের দায় থেকে তাদেরকে রক্ষা পাবে তারা। আর 100 ওই যে 32-এর ক, মেট্রো এলাকায় গণউপদ্রব প্রযোজ্য হবে না। 136 ধারায় বলতেছে যে আপনার এই যে সমনের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছে আপনার গণউপদ্রব অপসারণের নিয়ম মেনটেন করতে হবে। আর 144 ধারায় বলতেছে জরুরি আদেশ কি, জরুরি আদেশ কোন কোন পরিস্থিতি ইস্যু করা হয়, মেট্রো এলাকায় কে ইস্যু করবে, জেলা এলাকায় কে ইস্যু করবে, ক্ষেত্রগুলো কি, অনধিক কতকাল পর্যন্ত এটা স্থায়ী হবে। এই হলো সিআরপিসির আজকের আমাদের এই আলোচনাটুকু ছিল। কোনো কোয়ারি আছে, প্রশ্ন বিষয় এখান থেকে? হ্যাঁ বলেন, বলেন। আমাদের কালকে ক্লাস 8টায়, ঠিক আছে? রাত 8টায় ক্লাস ইনশাল্লাহ। হ্যাঁ, কালকে ক্লাস রাত 8টায়, 8টা না 8:30টায় নেবো বলেন? ক্লাস থেকে বের হয় না, ক্লাস কিন্তু শেষ না, আরো আছে রে ভাই। ক্লাস শেষ না, আরো আছে। 8টায় নিলে ভালো হয়। 8টায় নিলে তো আমারও ভালো হয়, সমস্যা নাই, ঠিক আছে? 8টায় নিবেন, একটু আগে আগে হয়ে গেল। একেবারে গ্রাম এলাকা, মানে বাইরে কোনো সুশব্দ নাই, মনে হচ্ছে বাড়ি আছে, গ্রামের বাড়ি, বুঝছেন? আর ঢাকার শহরে তো মনে করেন 12টা 1টা পর্যন্ত তো মনে হয় না যে মানে মানুষ ঘুমাইছে বা ইয়া হয়েছে। এই জন্য আগে ক্লাস নিয়ে নিলাম, ধন্যবাদ। সমস্যা নেন, যে যেখানে থাকেন ধৈর্যের সাথে লেগে থাকেন। আমি কতটুকু পরিশ্রম করি বা এটা আপনারা যারা পুরনো লোক জানেন। অনেকে ভাবতেছেন যে 1-2 দিন পড়লাম কিছু যদি বুঝতেছি না, আমার জন্য মানে আমার জন্য পদোন্নতি না, এরকম বিষয়টা না। পদোন্নতি রিজিকে থাকলে সবার জন্যই। ওই যে ট্রেনিং সেন্টারে দেখছেন না, ভাঙাচোরা ব্যাটসম্যান আটতে পারে না, মাজা ভাঙ্গা, এইগুলি আগে র্যাঙ্ক লেগে যায়। তাহলে আপনি এত সুন্দর স্মার্ট, তা আপনি রাইফেল নিয়ে কেন ডিউটি করবেন ভাই? চেষ্টা থাকলে সবই সম্ভব, কিন্তু আপনাকে কঠোর ধৈর্যের সাথে লেগে, এই ধৈর্য সহকারে লেগে থাকাটাই অনেক কঠিন ব্যাপার। এই ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাই অনেক কঠিন, ঠিক আছে? যে 10 মাস পর্যন্ত আমি লেখাপড়া করব, এক নাগাড়ে দাঁত কামড়ায় লাগিয়ে থাকবো, এই লাগিয়ে থাকাটাই অনেক টাফ। যে লাগিয়ে থাকবে সেই ভালো করবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমি তো কোনো সময় ফাঁকি দেওয়ার চেষ্টা করি না, যেহেতু আমার এই বছর পরীক্ষা, আমি তো কোনো সময় ফাঁকি দেবই না। যতদূর সম্ভব আমি আপনাদের সাথে আছি, সর্বোত্তক ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? পাশাপাশি আপনারাও লেগে থাকবেন, বন্ধু বান্ধবীদের একটু বলবেন। আমার মাজা ভাঙ্গা ব্যাটসম্যান, আচ্ছা, আমাদের আমাদের মঞ্জু, আমাদের ব্যাটসম্যান একটা আছে না, এই যে নাম বলার দরকার নেই, এ কিন্তু সবার আগেই র্যাঙ্ক লাগিয়ে ফেলাইছে, বুঝছেন? ওই যে ডিস্ট্রিক্টে ছিল, ঝড়ে বক পড়ে গেছে 16 সালে, মনে করেন পেয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, এটা কাউরে ছোট করে দেখি না। মানে নর্মালি বিষয়টা, মানে এক কথা হচ্ছে কি, যার আগ্রহ থাকবে, একটা জিনিস সবসময় খেয়াল করবেন, এটা কিন্তু গল্প না। আপনি একই ব্যারাকে ঘুমাচ্ছেন, পাশের বেডে যে লোকটা মোবাইলের লাইট জ্বালায় পড়তেছে, সেই লোকটা কিন্তু আপনার চোখের সামনেই র্যাঙ্ক লাগাই চলে যাচ্ছে, এটা প্রমাণ আপনি দেখেন। একটু চোখ বলুন যে আপনি একই বেডে ছিলেন বা একই ইউনিটে চাকরি করছেন, লেখাপড়া করছে, তার র্যাঙ্ক হয়নি, এমন নজির নাই। এ বছর না হলে সামনের বছর, না হলে তার পরের বছর, কিন্তু আপনাকে মানে হাল ছাড়া যাবে না, দেখবেন আল্লাহ আপনাকে দিয়েই দেবে, ঠিক আছে? ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আমি একটু এমসিকিউ জিজ্ঞেস করি, তারপরে আমরা ক্লাস শেষ করে দেবো। আর কালকে আবার 8টায় ক্লাস হবে। আমরা একটু এমসিকিউ জিজ্ঞেস করি, দেখি। এই বলেন, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে জরুরি আদেশ কত দিনের বেশি স্থায়ী হবে না, বলেন? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, 2 মাসের দুই বেশি মাস স্থায়ী হবে না। দুই বলেন, মাস ফৌজদারি দিন। কার্যবিধি আইন অনুসারে বেআইনি সমাজ সতর্ক করার প্রথম স্তর নিচের কোনটি? মৌখিক নির্দেশ, বল প্রয়োগ, সাময়িক স্বীকৃতি তলব, সবগুলো? ওগুলো মৌখিক সবগুলো। নির্দেশ। একদম সবগুলো। মৌখিক নির্দেশ। প্রত্যেকটা মাসে সবগুলো মারি দিবেন। বেআইনি সমাজ সতর্ক করার সর্বশেষ স্তর নিচের কোনটি? সামরিক শক্তি, বল প্রয়োগ, মৌখিক সামরিক নির্দেশ, শক্তি কোনটি? আচ্ছা, সামরিক 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 শক্তি। শক্তি। দ্বিতীয় স্তর হচ্ছে বল প্রয়োগ। আচ্ছা বলেন, বেআইনি সমাজ সতর্ক করার ক্ষেত্রে কার্যবিধিতে নির্দেশ দিতে পারে কে? এসপি, ডিআইজি, আইজি, নাকি কেউ না? এসপি। কেউ না। কেউ না। এসপি কোথায় পাচ্ছেন ভাই? কার্যবিধিতে পুলিশ সুপারের কথা বলা হয়েছে, ওসির কথা বলা হয়েছে, এখানে কিন্তু কেউ না হবে, এভাবে বুঝিয়ে আনসার করতে হবে। পুলিশ আইনে বলতেছে এসপির কথা বলা আছে, কার্যবিধিতে উল্লেখ করে, কার্যবিধিতে কিন্তু এসপির কথা উল্লেখ নাই, ঠিক আছে? এখন যদি ধরেন যে ওসি তো এসপির ওসি, মানে এসপির নিচেই তো ওসি, তো ওসি বললে এসপি পারে না কেন? এটা যদি মনে করেন তো দেন, এক্সামিনার যেটা রাইট মনে করে রাইট। এই জন্য পদোন্নতি পরীক্ষায় 2-1টা প্রশ্ন এরকম থাকে, যে এক্সামিনার যেটা রাইট মনে করবে সেটাই রাইট অ্যান্সার। আচ্ছা বলেন, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বেআইনি সমাবেশ এর কত অধ্যায় আলোচনা করছে? অষ্টম, নবম, দশম, কত অধ্যায় বলেন? হ্যাঁ, দশম দশ অধ্যায় অধ্যায়। স্যার।
দশম অধ্যায় তাই না? নবম অধ্যায়, 5 মিনিট দাঁড়ায় থাকেন। নবম আল্লাহ নবম অ্যাসেম্বলির ক্ষেত্রে কতজন সদস্য প্রয়োজন? 5 বা অধিক, 2 বা অধিক, কতজন বলেন? পাঁচ জন। 5 বা অধিক। থ্যাংক ইউ। এবার অনধিক। বলেন, ফৌজদারি কার্যবিধি অনুসারে আইনগত সমাবেশ করার অধিকার বাংলাদেশ সংবিধানে কত অনুচ্ছেদে বলছে? 37 অনুচ্ছেদ 7। 37 অনুচ্ছেদ। বলেন, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার জরুরি আদেশ যদি কোনো ব্যক্তি অমান্য করে, সেই ক্ষেত্রে আহ, 188। দণ্ডবিধির কয় ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে? 188। হ্যাঁ, 188। 188, 188 ভাই, 188। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার গণ উপদ্রব অপসারণের আদেশ নিচের কোন ভাবে জারি করতে হবে? সমনের মাধ্যমে, তারপর আছে মৌখিক সতর্ক করে, ক খ কোনটি না? সমনের মাধ্যমে। সমনের হ্যাঁ? মাধ্যমে। সমনের মাধ্যমে, সমনের মাধ্যমে। আচ্ছা, জরুরি আদেশ সবসময় কি হবে? মৌখিক হবে, লিখিত হবে, ক খ কোনটি না? লিখিত হবে। হ্যাঁ, লিখিত হবে এবং মৌখিকও আপনার হবে, ঠিক আছে? সরি, সবসময় আপনার লিখিত আদেশ হতে হবে এটা। আচ্ছা, জরুরি আদেশ আপনার কে জারি করতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট, ক্ষমতা সম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপর আছে পুলিশ অফিসার, ক ও খ। জেলা ম্যাজিস্ট্রেট। ক খ সাত। দুই পারে। এরপরে বলেন, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার বেসামরিক ব্যক্তি বলতে কোন ব্যক্তি বোঝাইছে? সেনাবাহিনীর সদস্য না এমন ব্যক্তি, বিমান বাহিনীর সদস্য না এমন ব্যক্তি, নৌবাহিনীর সদস্য না এমন ব্যক্তি, কোনটি না? কোনটাই না। কোনটি না। একদম ভালোই তো পারছেন। এবার বলেন, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে মেট্রো এলাকায় সাময়িক তলব করবে কেটা? পুলিশ কমিশনার, পুলিশ সুপার, ডিআইজি, কোনটি না? পুলিশ কমিশনার। এলাকার বাইরে কে কে তলব করবে? জেলা ম্যাজিস্ট্রেট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নামাজ পড়বেন। একটা হাদিস শোনেন। হাদিস হচ্ছে, বলবো হাদিসটা কি? হাদিসটা হচ্ছে, নিজের ধারা কখনো অপরের ক্ষতি কামনা করা যাবে না। এইটাই হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকেন সবাই। হ্যাঁ, দোয়া রেখে নেওয়ার জন্য। কালকে ক্লাস আবার রাত 8টায়। আর একটা বাড়ি কাজ দিছি কিন্তু, বেআইনি সমাবেশ কাকে বলে? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়গুলো কি কি? নিজে নিজে লেখো ভাই, যা পারো তাই লেখো, সমস্যা নাই। দরকার হয় আমার সোনার বাংলা কবিতা লেখো, তারপরে কলমটা একটু ধরো, যদি লেখাটা চলে। এটা আমি এখন ডিউটি অফিসারে যাবো, যাই আমি নিজেই লেখবানি, ঠিক আছে? লিখবানি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ভালো থাকেন।